নমস্কার। কি হলো? নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ আমাদের লাইভে এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন আমাদের ইন্ডাস্ট্রিতে আগে আমরা একটা কথা বলতাম শিশু শিল্পী, এখন তো শিশু শিল্পী বলা যাবে না, এখন অ্যাডাল্ট শিল্পী। বাট দুজনেই খুব বাচ্চা। দুজনের সাথে আলাপ করাবো। একজন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির এই মুহূর্তে শুধু মডেলই না, অর্গানাইজার, আর সাথে ও একজন মডেল। তো ওরা দুজনের পরিচয় দেবে, সেই পরিচয়টা আমরা ওদের মুখ থেকে শুনবো। কন্টিনিউ, তুই। নমস্কার, আমার নাম হচ্ছে রাইমা আচার্যি। আমি ক্লাস 12-এ পড়ি। আমি প্রফেশনে রয়েছি গত 6 মাস ধরে, বেশি দিন হয়নি। আমার প্রথম শ্যুট করা রাজদেব চক্রবর্তী, ফটোগ্রাফার, ও একটা শ্যুট অর্গানাইজ করেছিল ইছাপুরে স্টুডিও হাইলাইটসে। সেখান থেকে আমার জার্নি স্টার্ট হয়েছে। আর আমাদের ইন্ডাস্ট্রিতে দেখে নিই, অডিও একদম ফার্স্ট ক্লাস। ঠিক আছে, আমাদেরকে হেভি লাগছে দেখতে, হেভি লাগছে আমাদেরকে দেখতে। যা, আচ্ছা, এটা আমাদের মনিটর। স্যার, আপনি একটু ভেতরেটা ঢুকে নিলে কোনটা? একটু ভেতরে নিয়ে নিন। হ্যাঁ, নাহলে ক্যান্ডিডেটটা পড়ে যাবে। হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, যাই হোক, আজকে লাস্ট 6 বছর ধরে আমার এই লাইভটা চলছে। আজকে এই লাইভে যে ফোনটা ইউজ করা হচ্ছে সেই ফোনটা হলো আইফোন 17, যেটাতে আজকে দারুণ একটা ভিউ আসছে, খুব সুন্দর কালার আসছে। কিন্তু আমাদের দুঃখের ব্যাপার, আজকে আমাদের কম্পিউটারটাই অন হচ্ছে না। যাই হোক, এবার তুই তোর ইন্ট্রোডাকশন দে। নমস্কার, আমি প্রীতি দাস। আমি এই প্রফেশনে আছি হচ্ছে 1.5 বছর যাবত। তো ফার্স্ট আমি আমি শ্যুট করেছি অ্যাজ আ মডেল হিসেবে সপ্তমী মুকুট ঘর বলে একটা অর্গানাইজার আছে, এখন এসএমজি অর্গানাইজার। আচ্ছা, তো ওর কাছে আমার ফার্স্ট শ্যুট হয় একটা পারো লুকের, মানে একদম লাস্ট মোমেন্টে গিয়ে ও তখন মডেল পাচ্ছিল না। আর আমার ওই টাইমে ইচ্ছে ছিল, মানে আমার আগাগোড়াই ইচ্ছে ছিল মডেলিং করব, মডেলিং ক্যারিয়ারে যাব। আমার অনেক দিনের শখ, এটা স্বপ্ন তার সাথে। এবার আমি মানে কিভাবে যোগাযোগ করতে হয়, কিভাবে কি করতে হয় আমি জানি না বেসিক্যালি। তো ওই ফেসবুক স্ক্রল করতে করতেই ফার্স্ট আমি ওর ওই মেসেজ দেখি গ্রুপে, দেখে আমি মেসেজ সেন্ড করি। তো সেখান থেকে রিপ্লাই আসে। এবার সেখান থেকে মানে আমার কালকে শুট ছিল, আজকে রাতে কনফার্ম হয়েছে, আমি কালকে গেছি শুট করতে, এরকম ব্যাপার। মানে কোথায় ছিল শুটটা? মানে শুটটা ছিল স্টুডিও হাইলাইটসে, ইছাপুরে। ইছাপুরে? আচ্ছা, ইছাপুরে। ইছাপুরে মানে হ্যাঁ হ্যাঁ, আমি গেছিলাম ওখানে। স্টুডিও হাইলাইটসে ওখানে ছিল। ওখানেই তো আপনার সাথে প্রথম দেখা। ওখানেই তোর সাথে প্রথম দেখা না? এবার তো ওই থেকে রাজদেব ছিল, রাজদেবের শুট ছিল সেখানে। টিনা মানে ওখানে ছিল না? টিনা সুস্মিতা দি ছিল, সুস্মিতা ছিল, টিনা ছিল, হ্যাঁ। সবাই ছিল। তারপরে বল। তারপরে ওই শুট থেকে আমার হচ্ছে ফার্স্ট জার্নি স্টার্ট আপ হয়। ওখানে ওই একটা গ্রিন কালারের শাড়িতে পারো লুক ছিল, ওটা আমার ফার্স্ট। মানে এই পারো কোনোদিন গ্রিন কালারের শাড়ি পরেছিল? সত্যি? একটা গ্রিন কালারের শাড়িতে পারো লুক ছিল, ওই যে ওই ফোনটা ফোন আসছে। ওই যে এটা না? হ্যাঁ। হ্যালো। তারপরে বল বল, কন্টিনিউ কর। হ্যাঁ, তো তারপরে ওই ওখান থেকে আর কি আস্তে 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 শুরু হয়। তারপরে ওই অর্গানাইজারের সাথেই আমি অনেকগুলো কাজ করি টুকটাক। তারপরে অ্যাজ আ মডেল হিসেবে পেড ওয়ার্কও করেছি দুটো একটা। তো এইভাবেই জার্নিটা যাচ্ছে এখন অবধি। আর সাথে তুই একটা আরেকটা হ্যাঁ, প্রফেশনে আলাদা আছিস। একটা প্রফেশনে আছে, সেটা হচ্ছে আমি অ্যাজ আ ল্যাব টেকনিশিয়ান। তো Very ওটা আমার আগের ইয়ারে মানে 25-এ কমপ্লিট হয়েছে। তো 25-এ কমপ্লিট হওয়ার আগে থেকে আমি জব করি। তো ওই জবের সাথে কন্টিনিউ করতে করতে পড়া করেছি, দেন তারপরে জব করি। এখন জবের সাথে কন্টিনিউ করতে করতে মডেলিং করছি। ভেরি গুড। সাথে একটা মানে নিজে একটা কিছু করার জন্য ফার্স্ট টাইম একটা শুট অর্গানাইজ করছি। এই জুলাইয়ের 26 তারিখে আছে সেটা। আচ্ছা, তো এবার বাকিটা ভগবানের আশীর্বাদে একদম সবকিছু ভালো হবে, সবকিছু সঠিক হবে, সবকিছু ভালো হবে। এবার তোর কাছে আসছি। আমার সঙ্গে তোর কিভাবে যেন আলাপ, একটা সেকেন্ড পরে বল। তার আগে বলছি, মুয়া সোনালী নাথ খড়গপুর থেকে দেখছে, লিখেছে গুড ইভিনিং দাদা, কেমন আছো? খুব ভালো আছি। গত সপ্তাহের আজকের দিনে তুই কলকাতায় ছিলিস। সীমন মিত্র আমাদের একজন সিনিয়র মডেল কাম অ্যাস্ট্রোলজার,
ও আমাদের এখানে লাইভে এসেছিল গত মাসে এখানেই বসেছিল। পাপিয়া মন্ডল কে চিনিস তো মনে হয়, পাপিয়া দিকে। একদম দিদিকে পাপিয়া দিও চিনি। লিখেছে হাই হাই পাপিয়া। পাপিয়া মন্ডল গুড ইভিনিং অল, গুড ইভিনিং। Good evening, পাপিয়া দি। যাই হোক, অনেকটা বেশি জায়গা লাগছে, এত বড় একটা জায়গা লাগছে তাই না? হ্যাঁ, তো যাই হোক আমাদেরকে, হ্যাঁ এবার তুই কন্টিনিউ কর। আপনার সাথে ফার্স্ট আমার দেখা হয়েছিল স্টুডিও ইসাবু স্টুডিও হাইলাইটসে। সেখানে রাজদেব শ্যুটটা অর্গানাইজ করেছিল, ও ফটোগ্রাফার ছিল তার সাথে। তো সেখানেই ফার্স্ট আপনার সাথে দেখা, কিন্তু আমি আপনাকে চিনতাম না, কারণ আমি প্রথম ছিলাম, ওটা আমার প্রথম শ্যুট ছিল একটা। এই বছরই তো এটা, এই বছরই ছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ফার্স্ট ফেব্রুয়ারি ছিল, আমার শীতকাল ছিল, হ্যাঁ শীতকাল আমার ছিল, মনে আছে। ফার্স্ট ফেব্রুয়ারি ছিল। তো সেখানে আপনার সাথে প্রথম আলাপ, ওখান থেকেই এখন পর্যন্ত আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে। পরবর্তীকালেও খুব ভালো সম্পর্ক আপনার সাথে আমার থেকে যাবে। কতবার বকা খেয়েছিস আমার কাছে এখনো? খেয়েছি, কিছুটা খেয়েছি। লাস্ট কবে বকা খেয়েছিস? আজকে, কখন? একটু আগে। কি বলবো ভগবান। যাই হোক, আমার বকাটাই কাজ, হ্যাঁ আমি কিন্তু খুব বকি। বকাটা এই কারণে যে আজকে ওরা একটা খুব ভালো কাজ করেছে, এটা আমার কাছে ভীষণ ভালো কাজ। সেটা হলো ওরা আজকে সকালবেলা নৈহাটিতে, না নৈহাটিতে বড় মার সঙ্গে দেখা করতে গেছে, বড় মাকে দর্শন করেছে, অনেক কষ্ট করেছে, অনেক রোদ্দুরের মধ্যে কষ্ট করেছে, পুণ্যি করেছে। সেই পুণ্যিটা নিয়ে আমার বাড়িতে এলে তো আমিও একটুখানি ওদেরকে ধরলে আমারও পুণ্যিটা আসতো। এই তাই তো, তোদেরকে ধরলেই তো পুণ্যি। তো যাই হোক, তারপরে আবারও বাড়ি ফিরেছে, বাড়ি থেকে আবার এসছে, ওই জন্যই বকাটা খেয়েছে আজকে। যাই হোক, ওরাই মিস করেছে আজকে, না হলে অনেকক্ষণ গল্প করতে পারতাম, 1-1.5 ঘন্টা, হ্যাঁ। 1 ঘন্টা গল্প করা। হ্যাঁ, এটা ঠিক। যাই হোক, আনকমফোর্ট তো ফিল করছিস না? একদমই না, না। না। এই গল্পটা করা এই কারণে যে ওই সময়টা আমি একটু আনকমফোর্ট যারা থাকে তাদেরকে কমফোর্ট ফিল করাই, দেন তারপরে আস্তে আস্তে হয়ে যায়। তুই তো আমাকে আজকে প্রথম দেখলি, হ্যাঁ, তাই তো? আমার তো আপনার সাথে কথা হয়েছে রাইমার থ্রুতেই, মানে ও মানে ওর সাথে তার জন্য আমার আলাপ ওকে তোর হয়েছে। একটা স্পেশাল থ্যাঙ্কস দেওয়া উচিত কিন্তু। অবশ্যই, আমি ওকে সবসময় বলি। ওই কিন্তু তোর কথা আমাকে প্রথম হ্যাঁ, বলেছে। না ওর সাথে আমার আলাপটাও হয়েছে অদ্ভুত ভাবে, আর ওর সাথে আমার দেখাটাও আজকে ফার্স্ট। তাই? সকালবেলা আমরা যখন বড় মা পুজো দিতে যাই তখন পর্যন্ত ওকে সামনাসামনি দেখি, অথচ আমরা ফোনে এমন ভাবে কথা বলি সবাই ভাবে যে ও আমার অনেক পুরনো বন্ধু, এরকম একটা ব্যাপার। মানে দেখ, মানে ছবিতে কি মনে হচ্ছিল, যেন ছবি রোগা দেখে পাতলাই না- হবে, না না সেরকম ঠিক আছে, ব্যাপার- মুখটা চাপানোই হবে, সামনে এসে কি দেখলি এত বড় একটা মুখ। হাড়ি। যাই হোক, এখনো অবধি তোর করা বেস্ট শুট একটাই করেছিস এখনো অবধি, না? হ্যাঁ, ফার্স্ট একটা শুট অর্গানাইজ করেছি, আর সেকেন্ড শুট হচ্ছে 13ই জুলাই। 13ই জুলাই 13ই জুলাই। প্রথম শুটের তোর অনুভূতি বল, সেটা মানে সেটা কিভাবে করেছিস, কি বৃত্তান্ত, এই ব্যাপারটা বল। প্রথম শুট যেহেতু ছিল স্যার, তো খুবই নার্ভাস ছিলাম, খুব টেনশনে ছিলাম। তো সেদিন সারা রাত আমার ঘুম হয়নি প্রথমত। তো কোনো না কোনো কারণে একটু অসুবিধার মধ্যে সেদিনকে পড়তে হয়েছিল, কিন্তু ড্রেস ডিজাইনার হিসেবে মহানন্দ দাস আনা ছিল, সানাস কালেকশন। এবার জিম্মিদা স্টুডিওতে শ্যুটটা হয়েছিল, কিন্তু জিম্মিদা আর হচ্ছে মহানন্দ দা খুব কোঅপারেট করেছিল আমাকে ভীষণভাবে, সেটা বলার মতো নয়। কিন্তু খুব ভালোভাবে শ্যুটটা করতে পেরেছিলাম, কিছুটা ভুল কিছুটা ঠিক ছিল, আমার প্রথম শ্যুট অর্গানাইজ ছিল। তো চেষ্টা করছি আরও ভালো কিছু করার। আপনি তো থাকছেন আমার শ্যুটে সবসময়, গেস্ট হিসেবে সবসময় থাকছেন, আমি কোনোদিন আপনাকে বাদ দেবো না, বাদ দেওয়ার মতো কাজ করলে অবশ্যই বাদ দিবি। একদম দেবো না, কখনোই না। ওটা আপনি কখনো করতেই পারেন না, আমি জানি সেটা। বিনীত বৈদ লিখেছে, পাপিয়া লিখেছে ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ পাপিয়া। পাপিয়া তোকে খুব শিগগিরই ডাকবো। বিনীত বৈদ লিখেছে গুড ইভিনিং অ্যান্ড বেস্ট উইশেস সবাইকে। বিনীত হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি একজন থ্যাংক ইউ। মেল মডেল। বিনীত লিখেছে সুপার সেট আপ, দারুণ লাগছে, থ্যাংক ইউ। সেই শুটে কি কি প্রবলেম হয়েছিল বলতো? ওই শুটটা যাওয়ার পরে তুই শিখেছিস কি সেটা বল। ওই শ্যুটটা যাওয়ার পর আমি এটুকু শিখেছি যে সবাই কথা দিয়ে কথা রাখতে পারে না, কিছু জন বিপদের মুখে ফেলে দেয়, এবং বিপদের মুখে ফেলার পরে থ্রেট দেয় যে
মানে এরকম থ্রেট দিয়েছে যে আমি দেবো না, বা এরকম আমাকে শুনতে হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। তো আমার যারা মডেলিং মেকআপ আর্টিস্টরা ছিল তারা আমাকে খুব বুঝেছিল, আমার পাশে ছিল। একটু মান অভিমান সবার সাথে কিছু না কিছু কারণে হয়েছিল, কিন্তু পরে সেটা সলভ হয়ে গেছে। আর সবার একটা চিন্তা ছিল আউটপুট কেমন আসবে। তো আমি ফটোগ্রাফার হিসেবে আজকেই রেখেছিলাম। তো ও ভালোই খুব সুন্দর আউটপুট দিয়েছে। ওই আউটপুটটা দেখে সবাই বলেছে যে আমার নেক্সট শ্যুট কবে, সবাই বলেছে আমাকে ইনবক্স করে, সবাই বলেছে নেক্সট শ্যুট আমার করবে। আর বিশেষ করে এটা বলেছে যে রাজ থাকছে কিনা। ঠিক আছে, এবার সেখানে আমি কিছুটা শিক্ষা পেয়েছি, সেটা হচ্ছে যে সবাইকে চট করে বিশ্বাস করতে নেই। আর যাদের কাছ থেকে একবার ঠকাটা পেয়েছি, তো তাদেরকে আর তাদের দিকে আর কখনো যাওয়ার নেই। এটাই, এটার এগেনস্টে আমি আমার একটা শিক্ষা দিচ্ছি, সেটা হলো আজকের ডেটে ইন্ডাস্ট্রিতে নিয়ার অ্যাবাউট 171 আর 14 কত, 171 আর 14 185টা, এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে 185টা অর্গানাইজার। আমার একটা স্বপ্ন ছিল যে আমি ইন্ডাস্ট্রিতে 100টা অর্গানাইজার তৈরি করব। তো অর্গানাইজার আমি তৈরি করতে এসে এমন তৈরি করে ফেলেছি যে আজকের ডেটে সবাই অর্গানাইজার। বাট সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের কাছে শিক্ষাগত যোগ্যতা নেই। তুই নার্সিং করেছিস, ল্যাব টেকনিশিয়ান। ল্যাব টেকনিশিয়ান, তো সেটা তুই কোনো কোর্স করে তারপরে গিয়ে করেছিস তো, না হঠাৎ করে ঢুকে পড়েছিস? না, কোর্স করে তারপর। কিন্তু মডেলিং যখন করেছিস হঠাৎ করে ঢুকে গেছিস কিন্তু, হ্যাঁ তাই তো? অর্গানাইজারও তাই, মডেলিংও তাই, হঠাৎ করে চলে গেছিস। এটাই আমাদের ইন্ডাস্ট্রি সব থেকে বড় নেগেটিভিটি। না স্যার, মানে ব্যাপারটা হচ্ছে সুস্মিতা দির শুটে আমি অর্গানাইজার ছিলাম, তো সেখান থেকে কিছুটা জ্ঞান আমি নিয়েছিলাম। সুস্মিতা, সুস্মিতা ও 4-5টা শুট এখনো অবধি করে ফেলেছে। তনুশ্রীর সাথে আমার আলাপ অক্টোবর মাসে, তারপর থেকে এখনো অবধি মনে হয় 15-16টা শুট করে ফেলেছে। আলটিমেটলি কাজ করতে করতে আমাদের অভিজ্ঞতা আসে। হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো শিক্ষা নেই। আমরা গ্র্যাজুয়েশন করি 20 বছর 21 বছরের বয়সে, আমরা গ্র্যাজুয়েশন করে 22 বছরে গ্র্যাজুয়েশন করে তারপরে চাকরি করতে যাই, তাই তো? আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমরা যারা অর্গানাইজার হওয়ার জন্য, মানে তোরা তো আমাকে অনেক দেরি করে চিনেছিস, মানে ম্যাক্সিমাম মানুষ যারা অর্গানাইজ করতে আসে তাদের মনের ভেতরে একটা স্বপ্ন থাকে। কি স্বপ্ন? জেডি স্যারের মতন অর্গানাইজার হব। বাট জেডি স্যারও কিন্তু আজকের ডেটেও নিজের করা প্রোগ্রামকে 5-এ 2-এর উপরে কোনোদিন দিতে পারেনি। কেন? কারণ এটাই, আমাদের কাছে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, আমরা কাজ করতে করতে শিখেছি। যে কোনো ইভেন্টে, যত অর্গানাইজারদের বলছি, যে কোনো ইভেন্টে ভেবে রাখতে হবে 20% ক্যান্সেলেশন হবে, 20% ক্যান্সেলেশন হবে। বাট যে 20% ক্যান্সেলেশন হবে সেই 20% মানুষকে কখনো ফেলে দেবো না, সেই 20% মানুষকে সাথে খারাপ ব্যবহার করব না, সেই 20% মানুষকে কখনো বুঝতেই দেবো না আমি তোমার উপরে রেগে গেছি। কেন? যা যা করবি এই সব কটা থেকে, সেখানে সে তোর কাছে ক্রস হয়ে গেল, আর লজ্জায় আসতে পারবে না। উল্টোটা কর, তুই যখন বুঝেই গেছিস সে আসবে না, তখন রাগ দেখিয়েও লাভ নেই, অভিমান দেখিয়েও লাভ নেই, কোনো কিছু করেই লাভ নেই। একটা লাভ আছে, কি? তার সঙ্গে যদি তুমি এই কোঅপারেটটা করো, ঠিক আছে তুমি আসতে পারোনি, তোমার তো নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে, তা নাহলে এত সুন্দর শুট ফেলে কি আসে না বলো? ঠিক আছে তুমি একটা কাজ করো, পরের কাজে তোমার সাথে খুব ভালো করে তুমি কাজ করো। কি হলো? দ্যাট ইজ মার্কেটিং। যখন তুই কাউকে পাবি না, তাহলে তাকে রাগ দেখিয়ে হবেটা কি? বাবা মায়ের উপরে রাগ দেখিয়ে খাবো না, খানিকক্ষণ পরে টুক করে যাবো কি খেয়ে নেবো, অথবা মা এসে খাইয়ে দিয়ে চলে যাবে, বাবা এসে খাইয়ে দিয়ে চলে যাবে। এখানে রাগের কোনো সাবজেক্টই নেই। আর এখানে ইন্ডাস্ট্রিতে কারোর সাথে যদি রাগ দেখাই, তাহলে তার সঙ্গে তোর বন্ডিংটা বা তার সঙ্গে তোর যে ল্যাকিংটা, সেটা শেষ হয়ে গেল, সে লজ্জায় আসবে না তো। সুতরাং মেনে নিতে হবে যে আজও আসেনি, কয়েকটা সময় আমাকে বিজনেস দেবে, এটা আমার পলিসি। হ্যাঁ হ্যাঁ, এটা একদম। সত্যি। এটা আমার পলিসি। সেকেন্ড হলো বিশ্বাস অবিশ্বাস। অবিশ্বাস কথাটাই মাথা থেকে সরিয়ে দে। সবাইকে বিশ্বাস করব, যে আসবে না সে আমার সঙ্গে অবিশ্বাসী কিছু করেনি।
তার মুড সুইং করেছে, আসেনি। তার মনে হয়েছে আসবো না আজকে, আসেনি, কিন্তু তোর কাজ আটকে যায়নি। না, খেয়াল করে দেখ, ভগবান যখন সব পথ বন্ধ করে দেয় না, তখন ঠিক একটা পথ, একটা সরু সুতো ফেলে দেয়, ওইটা দিয়ে তুই কাজটা সেরে তুই চলে আসতে পারবি। সব অর্গানাইজারদের জন্য এটা বলা, কখনো কাউকে রিয়্যাক্ট করবে না, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। তোমার মিষ্টি ব্যবহারটা উল্টো দিকের মানুষকে লজ্জায় ফেলে দেবে। এত ভালো ব্যবহার আমি উল্টো দিকের লোকটার সাথে করব যে সে আমি তাকে লজ্জায় ফেলে দেবো। আগের দিনের লাইভে একটা কথা বলেছিলাম, জানি না শুনেছিলি কিনা। আমি স্কুটি নিয়ে যাচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি, হঠাৎ করেই একটা রাস্তায় কিছু একটা পড়েছে, তো আমি এরকম করে হালকা করে এটা কাটিয়েছি। পাশের যে গাড়িটা প্রচন্ড জোরে আমাকে সাইড কাটিয়ে পরের ক্রসিংটায় আমরা পাশাপাশি দাঁড়িয়েছি। আগের দিনে এই কথাটাই বলেছি। সে তার পাশে তার মালিক বসে আছে, পেছনে তার মালিকের ফ্যামিলি বসে আছে। ড্রাইভার আমাকে চিৎকার করে বলছে, বাবা মরার জন্য কি আমার গাড়িটাই পেয়েছিলেন? আজ তো হাঁস হয়ে যেতেন, কি যে করেন না আপনারা। খারাপ ভাষায় বলেনি, বাট আমি একটা এরকম মানুষ, তো আমার কাছে তো ওটা খারাপও। আমি তাকে কি বললাম বলতো? আমি তাকে বললাম, থ্যাংক ইউ ভাই, আজ তোমার জন্য আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে এলাম। তুমি আজকে আমাকে একটা নতুন জীবন দিলে, থ্যাংক ইউ। ভগবান তোমার মাধ্যম দিয়ে আমাকে আবার আরেকবার বাঁচিয়ে দিল। তোমার এই ঋণ আমি কোনোদিন আমি শোধ করতে পারবো না। বা আমি ওর কি করে বললাম, শোধ করবো না, কারণ তোমাকে তুমি চিনি না, সেই জন্য শোধ করবো না। যে ভদ্রলোক পাশে মালিক বসে আছে সেও হেসে ফেললো, পেছনের লোকে হেসে ফেললো, ক্রসিং ছেড়ে দিল। পরের ক্রসিং এ আমি পাশাপাশি গিয়ে দাঁড়ালাম। আচ্ছা, মালিক ভদ্রলোক বলল, আপনি কি অ্যাস্ট্রোলজার? বললাম না। তো আমার একটা কার্ড আছে, যে কার্ডটা ফোনের ভেতরে ঠেকালেই আমার কন্ট্যাক্ট ডিটেলসটা চলে যাবে। বললাম ফোনটা তুলুন, কার্ডটা ঠেকালাম, এটা কি ট্যাপ করুন, ট্যাপ করলো। বললাম বাকিটা পরে কথা বলবো। সে আজকের ডেটে আমার ফেসবুকের ফ্রেন্ড। আচ্ছা, যে ড্রাইভার ভদ্রলোক ছিলেন তিনিও আমার সঙ্গে ফেসবুকে কানেক্ট হয়ে গেছে। তার মানে কি, আমি যদি সেই দিন ওর সাথে ঝগড়া করতাম, তারও মাইন্ড ডিস্টার্ব হতো, আমারও মাইন্ড ডিস্টার্ব হতো। তারা একটা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছিল, তাদের পুরো সিস্টেমটা খেচে যেত। কিন্তু উল্টোটা হলো, সত্যি সত্যি সে আমাকে বাঁচিয়েছে। সে তো আমাকে যদি ঠুকে দিত, আমি উড়ে চলে যেতাম। সব সময় উল্টো দিকের মানুষকে অলওয়েজ গুড ভাইবস দিতে হবে। খারাপ কথা বলছে তো শান্ত হয়ে যা, চুপ করে যা, খানিকক্ষণের জন্য সিস্টেম থেকে আউট হয়ে যা। বাট সবকিছুরই একটা ওই কি বলে যেন, একটা ব্যতিক্রম আছে। যখন দেখবো আমি কাউকে শোধরাতে পারছি না, আমার শোধরানোর একটাই স্টাইল, ইগনোর করা। আমার শোধরানোর একটাই স্টাইল, চুপ করে থাকা। আমার শোধরানোর একটাই স্টাইল, তার হাতটা ধরে বলা, যদি কখনো আমার দরকার পড়ে আমাকে ফোন করিস বা আমাকে মেসেজ করিস। এটা আমার শোধরানোর স্টাইল। বাট যাকে পারি না, সবাইকে পারবো নাকি? ভগবান নাকি? ভগবান হতেও চাই না। ভগবান হলে কি হবে জানিস? ভগবানটা কোথায় থাকে? স্বর্গে থাকে। আমি স্বর্গে ধরি না, স্বর্গে যাবো। স্বর্গে গেলে তোদের সাথে গল্প করবে কে? তোদের শুটে যাবে কে? তোদের বকবে কে? এটা ভাব। তাই তো। তোর এখনো অবধি করা বেস্ট কাজ বল। কটা শুট করেছিস এখনো অবধি টোটাল 1.5 বছরে? 1.5 বছরে এমনি প্যাকেজ শুট হিসেবে তোমার করেছি হচ্ছে 6-7টা, আর এমনি মানে পেড ওয়ার্ক হিসেবে 3টে। ভেরি গুড। একটা পেড ওয়ার্কে এখানেই এসেছিলাম আমি, ওই মানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের আগের ওখানে যে মানে 3 মাথার মোড়ের যে ক্রসিংটা থাকে, ওই অপোজিট একটা ফ্ল্যাটে, পোস্ট অফিসের মোড়ে অপোজিটে ফ্ল্যাটে, আমার নামটা ঠিক মনে নেই এখন ম্যাডামের, তো ওনার কাছে এসেছিলাম ফার্স্ট ডে। মেকআপ আর্টিস্ট কোন? Makeup artist। আচ্ছা, বুঝতে পেরেছি। পাপিয়া লিখেছে, স্যার খুব ভালো কথা বলছেন, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। একদম, ভালোবাসা দিয়েই জয় করা যায়। তবে আবার ভালোবাসাটা অনেক বেশি দিয়ে দিস না, আমার প্রেম হয়ে যাবে।
বেশি ভালোবাসা দিলে প্রেম হয়ে যাবে, প্রেম প্রেম করে লাভ নেই। তো যাই হোক, এটা ঘটনা, মানে আমার জীবনে এরকম ঘটনা খুব বেশি ঘটে। আমি এক একটা মানুষকে এত বোঝাই, এত বোঝাই, এত বোঝাই, কখন দেখলাম সে আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এটা ভালো জিনিসও, কারণ মানুষ তো ভালোবাসা মানেই হচ্ছে যে সেই মানুষটা আমাকে সিস্টেমটা অ্যাক্সেস করেছে, মানে আমার পজিটিভিটিটা সে নিয়েছে, এটাই তো সব থেকে বড় জিনিস, তাই না? যাই হোক, তার মধ্যে বেস্ট শুট কোনটা? তার মধ্যে বেস্ট শুট এখন অব্দি হয়েছে আমার একটা ব্রাইড আছে, তোকে সব থেকে বেশি রোগা কোনটায় লেগেছে সেটা বল। ব্রাইডটাতে, রেড ব্রাইডটাতে কালারের লেগেছে? ব্রাইডটাতে। আর ওটা তো খুব সুন্দর লেগেছে আমার, ওই শুটটা খুব পছন্দ হয়েছে। মানে যেটা তোর ডিপিতে আছে? ডিপিতে আছে। ভাগ্যিস বললো, তাহলে চিনতে পারতাম না। ওটা আমার খুব পছন্দ হয়েছে, আর ওই শুটটা আমি অনেকটা নিজের মতন করে করেছি, মানে সাজানোর পরে নিজেকে এতটা সুন্দর লাগছিল। মানে আমি ওই শুটের ক্যামেরা দীপাদি ছিলেন, তো আমি দিদিকে বলছি যে আমি এরম এরম ফটো তুলবো, আনছি যে সিঁদুরটা যখন পরাবে তুমি একটা ভিডিও নেবে, হাত দিয়ে পরাবে, এরকম ভাবে। মানে ওই শুটটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। ওটা পূর্ণিমা দির শুট ছিল অর্গানাইজার হিসেবে। মানে এই একটা কনসেপ্ট বুঝে গেছি যে মেয়েরা ব্রাইডাল শ্যুটটা ভীষণ পছন্দ করে, বিয়ের সাজ সাজবে, সিঁদুর পরাবে, ও এইটা মানে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে। যেমন আর একটা বাচ্চা মেয়ে, কি রূপসা মনে হয় নাম, চন্দননগরে থাকে, ও একটা শ্যুট অর্গানাইজ করার জন্য কালকে আমার সাথে প্রায় 1 ঘন্টা মিটিং করলো। আজকেও প্রচুর জায়গা টায়গা দেখেছে। ও আমাকে বলছে, স্যার কি কনসেপ্টের উপরে করবো? আমি বললাম ব্রাইডাল কর। 365 দিনই ব্রাইডালের ডিমান্ড আছে, 365 দিন ব্রাইডালের ডিমান্ড আছে। একদম। মানে ব্রাইডাল সাজতে, মানে ব্রাইড সাজতে, মানে মেয়েরা কোনে সাজতে মারাত্মক পছন্দ করে। হ্যাঁ স্যার। হ্যাঁ একদম, এটা সত্যি। তাই তো? হ্যাঁ। আর তারপরে ফেসবুকে বলবে, কিরে ভাই বিয়ে করে নিলি? হ্যাঁ, এটা আমাদের এটা অনেক শুনতে শুনতে হয়, হয়েছে, প্রথম অনেক ছবি শুনতে ছাড়াতে তো হয়েছে। অনেক শুনতে হয়েছে। সবাই বলেছে, সবার কাছ থেকে শুনতে হয়েছে এটা। এটাই আমাদের পাওয়া না বল? যখন বিয়ে হবে তখন সিঁদুর পরবো না, তখন সিঁদুর পরে না, কিন্তু ব্রাইডাল শুট করার সময় একদম লাল ফাল সেজে একদম একাকার কাণ্ড। আর বিনীত লিখেছে, দারুণ, খুব ভালো মেসেজ সমাজের জন্য। পাপিয়া আবার একটা হাসি দিয়েছে। বিনীত, পাপিয়া মণ্ডল, একদম ঠিক কথা। মেসেজ একটাই, হাসি দিয়ে, মিষ্টি ব্যবহার দিয়ে, পজিটিভিটি দিয়ে যেটা করা যায়, ঝগড়া করে, অশান্তি করে, থ্রেট করে একদম। কিছু করা যায় না। আর দিনের শেষে নিজেকেও তো নিজে, দিনের শেষে যখন বিছানায় গিয়ে শোবো, বাড়িতে গিয়ে শোবো, খেয়ে দিয়ে আকাশের দিকে তাকাবো, তখন তো নিজেকে, নিজের কাছেও তো ভাবতে হবে। যেদিনকে দেখি ভালো কিছু করবি, দেখবি সেটা ঘুম আসছে, বেশ একটা ফিল হচ্ছে ভালো। হ্যাঁ। আর যেদিনকে তোর অনেকগুলো ক্যান্সেল হয়েছিল, যেদিনকে ওর, সেদিনকে তোর মুড কেমন ছিল, সেরকম ব্যাপার। সেরকম তো খুব নাজেহাল অবস্থা হয়েছিল, কিন্তু যাদের ক্যান্সেল করেছিল তো তারা খুব কোঅপারেট করেছিল, তারা বুঝেছিল। উল্টে তারা আমার শুটে দুটো করে লুক করে নিয়েছিল, একটার বদলে দুটো করে লুক করে নিয়েছিল। তারা আমাকে কিছু কমপ্লেন করেনি, তারা আমার পাশে ছিল, খুব বুঝেছিল আমাকে। আসলে তোকে কমপ্লেন করবে কেন, কমপ্লেন কেন করেনি জানিস? কমপ্লেন করার জায়গা কোথায়? এত ছোট তুই, তোকে কমপ্লেনটা করবে কি? আমি যখন অনেক বড় বড় ইভেন্ট করি, মানে তোরা কলকাতা বসন্ত উৎসবের নাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাসনি কখনো, তাই তো? আমার যাওয়া হয়নি, আমার তখন সেকেন্ড সেমিস্টার চলছিল, ওই কারণে আমি যেতে পারিনি। আমার কলেজ এক্সাম ছিল। আগামী বছর কলকাতা বসন্ত উৎসবের যে টাইমিংটা থাকে, শনিবার রোববার থাকে তো, হ্যাঁ হ্যাঁ ওই দিন তো কোনো পরীক্ষা থাকে না। চেষ্টা করবি 2 ঘন্টার জন্য হলেও যাওয়ার, হ্যাঁ, অবশ্যই, যাবো, যাবো, কারণ অবশ্যই যাবো। ওইটুকু সময়ের জন্য তুই যখন যাবি, তুই সারা বছরের কন্ট্যাক্ট তুলে নিয়ে আসতে পারবি। এটাই কলকাতা বসন্ত উৎসব। আচ্ছা। মানে তুই এমন কাউকে, মানে এত মানুষের সাথে তোর পরিচয় হয়ে যাবে, তুই দেখবি তোর সাথে সোদপুরের, আরে ভাই তুই এখানে, টাইপ অফ দ্যাট। দেখবি তুই এমন এমন মানুষের সাথে তুই কানেক্ট হয়ে যাবি যেখানে তোর মনে হবে ভাই আমরা কোথায় এসে। যেমন দীঘাতে বেড়াতে গেলে মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা যখন দীঘায় বেড়াতে যাই, কারোর না কারোর সঙ্গে দেখা হয়। হ্যাঁ আর বসন্ত উৎসব হচ্ছে এমন একটা উৎসব যেখানে অটোমেটিক কারোর না কারোর সঙ্গে তো দেখা হবে।
বসন্ত উৎসবের মাঠ এমন একটা মানে মানে মানুষের কাছে লাকি মাঠ, যে ওই মাঠ সবাইকে কিছু না কিছু দেয়, ভালো দেয়, সবাইকে কিছু না কিছু দেয়। মানে কেউ ওখান থেকে খালি হাতে ফেরেনি আজ অবধি। মানে ওখানে প্রতিটা কলেজ থেকে, প্রতিটা অর্গানাইজেশন থেকে, ইভেন মেট্রো রেল, রবিবার দিন দুপুর 2টোর পরে মেট্রো রেলে কোনো মহিলা কর্মী থাকে না, সবাই এখানে আসে। গত 2024 সালে মেট্রো রেলের যে জিএম উনি এসেছিলেন, আচ্ছা উনিও এসেছিলেন। ঠিক আছে, তো চেষ্টা করবি পরের বছর আসা, এবং শুধু আসা না, মানে ওখানে এলে যেমন তুই অর্গানাইজার হিসাবে যখন ওখানে আসছিস প্রচুর মডেল পাবি। আবার যখন তোরা মডেল হিসাবে তোদেরকে লুক করছিস, তখন দেখি ফটোগ্রাফাররা দেখি তোদের ছেঁকে ছবি তুলছে, হুম ছেঁকে ছবি তুলছে। ওই যে কন্ট্যাক্টটা তৈরি হলো, ওই কন্ট্যাক্ট থেকেই দেখবি তোদের পেইড শুট আসবে, কাজের অফার আসবে, ভালো ভালো মানুষের সাথে আলাপ তৈরি হবে। তো প্রচুর টিভি সিরিয়ালের আর্টিস্টদের সাথে নর্মাল বসে গল্প করতে পারবি, ছবি তুলতে পারবি। এবং আমার ইভেন্টের একটা স্পেশালিটি আছে, সেটা হলো আমার ইভেন্টে যারা আসে তারা এই ব্যাপারটা জেনে গেছে। জেরি স্যারের থেকে, আমার থেকে একটা জিনিস মানুষ কিন্তু খুব শেখে, সেটা হলো আমি কি আমি জানি না, আমি মানুষের কাছে কি সেটা আমি জানি। আমি মানুষের কাছে একটা ভালোবাসার মানুষ, এটাকে বজায় রাখতে হবে আমাকে। ঘ্যাম তো যে কেউ দেখায়, হ্যাঁ বল, ঘ্যাম তো ভাই যে কেউ দেখায়, ঘ্যাম না দেখাতে কে পারে? আমি পারি। ঘ্যামিনের ঘ্যাম দেখাবো কি, বল? সবার সাথে গল্প করবো, হাসবো, মজা করবো। এই যে প্রত্যেকটা শুটে আমি গিয়ে কাউকে আমি বলি আমার কাছে কাউকে আসতে হবে না, আমি আসছি সামনে। হ্যাঁ কেন? তারা ওখানে সাজে বসে, তারা একটা মেকআপের সেটআপ নিয়ে বসে আছে, তারপরে এখানে এতটা বেঁধে বসে আছে। সুতরাং সে ওখান থেকে উঠে এলে পুরো সেটআপটা নষ্ট হয়ে যায়। আমি চলে যাই তার কাছে, পরে আমাকে রাত্রিবেলা তারা বলে, স্যার আমার খুব খারাপ লাগছিল, আপনি আমাদের কাছে এলেন ছবি তুলতে, আমি তো আসতে পারলাম না। এলাম কেন? তোরা তো ওখানে কাজ করতে গেছিস, আমি ওখানে গেস্ট হয়ে গেছি, আমি তোদের কাছে আসবো, তোদের সঙ্গে ছবি তুলবো, তোদের 4টে ছবি তুলে দেবো, কারণ ফটোগ্রাফার তো ছবি অনেক দেরি করে দেয়। জেরি স্যার যেখানে যাবে সঙ্গে সঙ্গে ঝপঝপ 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 করে ছবি তুলে দিয়ে দিলাম, যা আপলোড কর। তাই তো আমার ছবি সবাই আপলোড করে দেখি আমি। হ্যাঁ 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 যাই হোক, দুজনের কাছেই একটা মেসেজ, যে এই যে বন্ধুত্বটা তৈরি হয়েছে, না দেখে বন্ধুত্ব, আজকে সেটা দেখা দেখা দুজন দুজনের সাথে একটা খুব সুন্দর একটা সম্পর্ক রাখা। হ্যাঁ একদম এবং বন্ধু এমন একটা সাবজেক্ট না, মানে এইটাই পাওয়া যায় না, হুম এইটাই পাওয়া যায় না। ওর শুটে তুই ওকে পুরোপুরি হেল্প করবি, হ্যাঁ তোর শুটে ও তোকে পুরোপুরি হেল্প করবে। মানে তোরা দুটো কোম্পানি হয়তো আলাদা, কিন্তু যখন তোরা কাজ করছিস তখন কি তোরা এক জায়গায় হয়ে কাজ করবি। এই কথাটা আমাদের মধ্যে হয়েও ছিল যে ওর এই 13 জুলাই শুট আছে, তো ও আমাকে বলেছে যে তুই অ্যাজ আ মডেল হয়ে আসবি, প্লাস আমার সাথে দেখে নিবি, কারণ তোরও 26 তারিখে শুট আছে, তুই কিভাবে কি করতে হবে তোর একটা আইডিয়া হয়ে যাবে। তা আমি ওকে বললাম যে 26 তারিখেও আমার একটা শুট আছে, যেটা তুই মডেল হয়েও আসবি, প্লাস তুইও আমার সাথে হেল্প করবি, কারণ তোর এক্সপিরিয়েন্স আছে। একদম, যত যত মানুষকে তুই সাহায্য করবি, যত মানুষের কাজে তুই লাগবি, প্রত্যেকটা সাহায্য তোকে ভগবান 10 গুণ রিটার্ন দেবে। একটা উপকার কাউকে তুই করবি, 10টা উপকার তুই পাবি রিটার্ন। সুতরাং দুজনের এই বন্ডিংটা যাতে একদম গ্রাফ এরকম ভাবে ওঠে। আমাদের মধ্যে এরকমও কথা হয়েছে যে প্যাকেজ শুট ও আমি আমার মতন রাখবো, ও ওর মতন রাখবে, তবে ইন ফিউচার আমরা যখন বড় বড় শুট রাখবো তখন মানে আমরা rank work করবো। দুজন একসঙ্গে অর্গানাইজার হিসেবে থাকবো। যেরকম 20 জন যে শ্যুটটা হয়েছিল, র্যাম্প শ্যুটটা হয়েছিল সুজাতার সদনে, তো সেখানে সায়নিদি আর শ্রেয়াদি যেভাবে ছিল, আমরাও ভেবেছি যে ওরকমভাবে কোনো এক সময় ভালো ভালো শ্যুট অর্গানাইজ করবো। আমাদের মধ্যে এই কথাটাও হয়েছে, হ্যাঁ। সায়নী আর শ্রেয়াকে এইরকমই ওরা দুজন বসেছিল, সেই দিনকেই ওদেরকে আমি বুদ্ধি দিয়েছি, সেই বুদ্ধিরই ওটা প্রতিফলন ছিল। আচ্ছা ঠিক আছে, শ্রেয়ার সাথে আমার আলাপ, মানে যেটা বাচ্চাটা, হ্যাঁ ওর সাথে আমার আলাপ হচ্ছে খিরাইতে গিয়ে, খিরাইতে আবার প্রোগ্রামেও গেছিল। আচ্ছা এটাই আমার কাজ। আমার কাজ হলো মানুষের সাথে মানুষের বন্ডিং তৈরি করিয়ে দেওয়া, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সব কিছু উড়িয়ে দাও, দিয়ে বন্ডিং তৈরি করো। সেই দিনকে তোর এক্সপিরিয়েন্স বল, সেই দিনকে সায়নী শ্রেয়ার ওখানে গিয়ে। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল।
প্রথমত আপনার জন্যই যেতে পেরেছিলাম, আপনি তাদেরকে বলেছিলেন সেখানে যাওয়ার কথা, আমাকে নেওয়ার কথা। তো আমি সেখানে কাজ করে খুব সেদিন ভালো- ওরও যাওয়ার কথা ছিল। হ্যাঁ, ওর আমি যাওয়ার কথা ছুটিটা ছিল, পাইনি বলে। হসপিটালে ছুটি পাইনি বলেও যায়নি। আমি ভেবেছিলাম ওকে নিয়ে যাব। তো আমার সেখানে গিয়ে খুব ভালো লেগেছে। শ্যুটটা এত সুন্দর হয়েছিল, র্যাম্প ওয়ার্কটা এত সুন্দর হয়েছিল, আর ওদের ব্যবহার খুব ভালো দিদিদের, বোন ছাড়া কথা বলে না তারা, ঠিক আছে, খুব সুন্দর। আপনি ছিলেন, আমাদের তো সেদিনকে খাওয়ার মানে কোনো টাইমই ছিল না, আপনি সবাইকে ধরে ধরে খাইয়ে দিচ্ছিলেন। আজকে খাই দিয়েছিলাম না? হ্যাঁ, সবাইকে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তোকে খাওয়ালাম আর টাকা, তুই ছিলিস আর সায়নী দিয়েছিল, ও তুই শ্রেয়া সায়নী শ্রেয়া দিয়েছিল। তিনজনকে হ্যাঁ, খাইয়ে দিলাম না? হ্যাঁ। তিনজনকে খাইয়ে দিয়েছিলাম। তার মানে একটা কৌটোর মধ্যে অনেকটাই খাবার ছিল, ছিল, আমরা একটু খুব একটা করে পেট খেয়েছি। ভরেনি, পেট ভরেনি, কিন্তু এই খাওয়াটা হয়েছে, ওরকম ব্যাপার না, কাজের মধ্যে ছিলাম তো, তাই মানে সময়। খাওয়াটা হয়েছিল। হ্যাঁ, এবার মনে পড়েছে। আসলে আমি মানে আমার কাজটাই হলো বাড়িতে আমাকে খাইয়ে দেয়, আমার পেছন পেছন সবাই দৌড়োয় খাওয়ার জন্য, আর কোনো শোতে গেলে এটা উল্টোটা হয়। কারণ আমি জানি একটা অর্গানাইজার কখনো খেতে পারে না। এই যে আমি বসন্ত উৎসবের মতন ইভেন্ট করি, আমি সারাদিন মানে খাবার সময় পাই না, কিন্তু কেউ না কেউ দেখি এসে মুখে ঠুসে দেয়। এবছর তো হঠাৎ আমার জল তেষ্টায় মানে শুকিয়ে গেছে, 3টে বাজে, হঠাৎ একটা ভীষণ সুন্দরী একটা বাচ্চা আমাকে এসে বলছে, আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, সেই ওই সিকাঞ্জি জল আছে না, হ্যাঁ, সিকাঞ্জি নিয়ে এসে হাজির। আমি না মানে আমি ফ্যাল ফ্যাল করে ওর দিকে তাকিয়ে আছি, জলটা নিয়ে ঢকঢক 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 করে খেলাম, খেয়ে ওকে জড়িয়ে ধরে একটা ছবি তুললাম। মানে ভগবানই পাঠিয়েছেন। হ্যাঁ, একদম। মানে আমি তখন এতটা ব্যস্ত, মানে আমি দুদিনে 10,000 মানুষের বুকে ব্যাচ পড়িয়েছি, দুদিনে 10,000 মানুষের বুকে ব্যাচ পড়িয়েছি, কলকাতা বসন্ত উৎসবের ব্যাচ। তো আমি তো একজনকে 30 সেকেন্ডও দিতে পারি না, 12 সেকেন্ড 15 সেকেন্ড ম্যাক্সিমাম ব্যাচটা পড়াবো, ঝপঝপ ঝপঝপ করে ছবি তুলবে, একবার এরম করে দাঁড়াবো, একবার এবার কেউ আবার তো আবদার আছে, ও স্যার আমার দিকে তাকাও, ও স্যার এরম করো, হ্যাঁ। এই করতে করতে 20 মিনিট 25 সেকেন্ড, 20 সেকেন্ড 25 সেকেন্ড, কিন্তু খাওয়া দাওয়া ওই সময়টা কিচ্ছু মনে থাকে না। কিন্তু এই কেউ না কেউ, হ্যাঁ, এটা ঠিক কথা। ওই যে আমি যেটা তোদের সাথে করেছি, ভগবান আমাকে তার এগেস্টে কিছু ভালো দিয়ে দিয়েছে। আমি রিসেন্ট একদিন রাস্তায় হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলাম, 2 মাস আগে। তো আমি রাস্তার মধ্যে, যেদিনকে ছিল রামনবমী ছিল, আচ্ছা, তো আমি রাস্তার মধ্যে ধবধবে ধুতি পাঞ্জাবি পরা, রাস্তার মধ্যে আমি বসে পড়ে অজ্ঞান হয়ে গেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম একটা বুড়ি, কুচকানো চেহারার একটা বুড়ি, নাকের এখানে একটা নথ, এখানে একটা নথ, এখানে একটা নথ, সে আমার মাথার উপর ছাতা দিয়ে ধরে বসে আছে, আর আমি খাটিয়ার মধ্যে উল্টে শুয়ে আছি। আমার খালি এইটুকুনি মনে আছে, আমার পকেটে 4খানা ফোন ছিল, আমি 4টে ফোন আর একটা টাকা ছিল, 4টে ফোন আর টাকাটা খালি আমি হাতে এরম করে দিয়েছিলাম, দিয়ে আমি রাস্তার মধ্যে শুয়ে পড়েছি। তারপরে ওটা নিয়ে উনি বসেছিলেন। উনি শুধু বসেছিলেন না, আমার মাথার উপরে ছাতা ধরে বসেছিলেন। আমি ওঠার পরে না আমি অবাক হয়ে গেলাম, আমি বমি করেছি, 3বার বমি করেছি। একটা টেনশন চলছিল আমাদের, খুব বড় একটা টেনশন চলছিল। তো আমি সেই ভদ্রমহিলাকে আর খুঁজে পাইনি। মানে উনি চাইলে ওগুলো নিয়ে চলেও যেতে পারতেন না। উনি উনি স্বয়ং মা দুর্গা ছিলেন। সত্যি সত্যি কথা। আমার ওনার মুখটা আমার এখনো পরিষ্কার মনে আছে, এখানে একটা নথ, এখানে একটা নথ, এখানে একটা নথ, পরিষ্কার মনে আছে আমার মুখটা ওনাকে। আমি ওখান থেকে যতবার যাই জিজ্ঞেসও করেছি, ওখানে ওরা কেউ বলতেই পারছে না, কেউ বলতেই পারছে না। 3 ঘন্টা আমি ওখানে, 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি ওখানে। অজ্ঞান হয়েছিলাম পুরো, মাথায় জল ঠল দিয়েছে, সবকিছু করেছে, বমিটা হয়ে গিয়ে আমি হালকা হয়ে গেছি। বাড়িতেও জানাইনি। আচ্ছা, আমার স্টাফেরা ওই আমার থেকে ওটিপি চাওয়ার জন্য ফোন করে, তখন আমি বললাম যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি বাড়িতেই ফিরছি। ভালো কিছু করলে ভালো কিছুর ফল অবশ্যই দেবে হ্যাঁ, ভগবান। একদম। শ্রেয়া জানা, এই শ্রেয়া তোকে নিয়ে আলোচনা হচ্ছে। সায়নী, হাই, কেমন আছো? শ্রেয়া সায়নী, তোদের দুজনকে নিয়েই আমরা আলোচনা করছিলাম এতক্ষণ। এই তো শ্রেয়া সায়নী লিখেছে। যাই হোক, এত
এতটা জায়গা, এতটা জায়গা রয়েছে এখানে, বিচ্ছিরি লাগছে দেখতে। ওটা তো আর জুমও হচ্ছে না। না, এটা জুম হবে, ও মনে হয় জুমটা করতে ভুলে গেছে। যাই হোক, খুব খারাপ লাগছে না বল, খুব ব্রাইট লাগছে বল। হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস জায়গাটা একটু ওই দিকটা বড় হয়ে গেছে। কোন দিকটা? এই দিকটা তো। হ্যাঁ, হ্যাঁ। পুরোটাই নিয়ে নিয়েছে প্রায়। কারণ আইফোন 11 যে লাইফটা হয় সেখানে আমাদের ওইখানে রাখতে হয় ক্যামেরা। এটা তো এতটা এগিয়ে এসে এখনো এইখানে আনা যাবে। ও, কাছের টেবিলটাও দেখা যাচ্ছে। সব দেখা যাচ্ছে। প্রচুর আলট্রা, এটা প্রচুর আলট্রা, তাই তো। যাই হোক, তোরা দুজন ফিউচার প্ল্যান কি করেছিস বল, মানে যেটা এক্ষুনি বললি সেরকম কিছু প্ল্যান করেছিস? কবে করবি, কি বৃত্তান্ত? না, এখন অবধি ভাবছিলাম যে অ্যাজ আ অর্গানাইজার হিসেবে আগে টুকটাক শুট নামাই, যাতে পরিচিতিটা বাড়ে দুজনেরই সেভাবে, তারপরে একটা বিগ কিছু রাখবো। কারণ এখন তো সবে শুরু করেছি, এতটা বড় তো এত বড় একটা জিনিস নিতে পারবো না একা একা। আর ও নতুন, আমিও নতুন। আমি একটা শুট অর্গানাইজ করেছি, একটা শুটে কো অর্গানাইজার ছিলাম, ও একদমই নতুন। তো ভেবেছি আমরা কন্টিনিউ 7-8টা শুট পরপর রাখবো, হয়ে যাবে। তারপরে ওরকম র্যাম্প শো, বড় বড় ইভেন্ট যখন রাখবো, ফার্স্টে আপনার সাথে কন্ট্যাক্ট করবো, কীভাবে করবো না করবো সব কিছু আপনাকে জেনে নিয়ে তারপরে আমরা সব কিছু ডিসাইড করবো। যে বাচ্চাটার কথা এক্ষুনি বললাম চন্দননগরে থাকে, পিঙ্কি লিখেছে, গুড ইভিনিং দাদা। দাদা, সমুদ্র এর ধারা বস তোমার, কি সমুদ্রের ধারে বসে তোমার লাইভ দেখছি। ওহো, ও তোরা শুট করতে গেছিস না? বাহ, ভেরি গুড। পিঙ্কি, আজ তো সমুদ্রের বালি নিয়ে আসিস। যে বাচ্চাটার নাম এক্ষুনি বললাম, সেই বাচ্চাটাকে শুধু আমি 1 ঘন্টা মিটিং করেছি। 16 বছর বয়স মাত্র। আচ্ছা, তাকে আমি বুদ্ধিটা প্রথমেই দিলাম, রাজবাড়ি দেখ। চন্দননগরে আজকে ঘুরে ঘুরে রাজবাড়ি দেখেছে। রাজবাড়িতে শুট রাখবে ব্রাইডালের কনসেপ্টের ওপরে, সেখানেই র্যাম্প শো হবে, সব কিছু হবে। তোদের কাছেও থাকবে যে কিভাবে ছোট কাজ ছোট হবে কিন্তু তার ব্রডকাস্টিং বড় হবে। এগুলো আমার সাথে বসলে, এটার জন্যই আমি তোদেরকে একটু আগে আসতে বলি, যে আগে এলে, কারণ যেহেতু রাত করতে ও তো সামনে থাকে, তোকে তো এতটা বাড়ি যেতে হবে, যে কারণে ওই জন্যই তাকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, যাতে আমি তোদেরকে কিছু বুদ্ধি দিতে পারি। বিষয়টা এটাই, কিছু করার জন্য ফার্স্ট হচ্ছে নতুন পুরনো, পারবো কি পারবো না, ওর অভিজ্ঞতা নেই, আমার তো 1.5খানা অভিজ্ঞতা আছে, না। ফার্স্ট যদি মনের ভিতরে তোদের এই বিশ্বাসটা থাকে যে আমাদের সাথে জেডি স্যার আছে, এই বিশ্বাসটা যদি থাকে, তাহলে তুই যেটা ভাববি আমি সেটা তোকে কাস্টমাইজ করে দেবো। কারণ তোর যে ভাবনাটা তোর মাথায় যিনি দেন তিনি উপরে বসে আছেন। গীতার বাণী অনুযায়ী যা ঘটে সব ওনার ইচ্ছায় ঘটে। তো দেখবি তোর যখন মাথা থেকে বেরোবে যে আমি এটা করবো, আমি তোকে পুরো জিনিসটা কাস্টমাইজ করে দেবো, কখনো আমার তরফ থেকে একটা জিনিস পাবি না, কোনো কিছুতে না পাবি না, কোনো কিছুতে আমি না করবো না এটা করতে, না তো আমার কাছে না নেই, না ওয়ার্ডটাই নেই। আমিও পাইনি, মানে আমাকে আমার না সাথে word নেই। প্রথম স্যারের সাথে আলাপ হওয়ার পরেও আমি পাইনি। স্যার নিজে থেকে আমাকে বলেছে আমি যাব তোর শুটে, তোকে এভাবে এভাবে হেল্প করব, সবটা বলেছে স্যার। না, আমার কাছে না নেই তো, আমি নাটা, তুই যেটা করবি তুই তো অন্যায় করে ফেলেছিস। মানুষ তো আগে খুব উল্টোপাল্টা কথা বলে, আমি ওই পর্যন্ত যাবই না। অন্যায় করেছিস, অন্যায় তো করেছিস, ঠিক আছে, আগে এটা শোধরা, জিনিসটাকে আগে মিটিয়ে নাও, তারপরে বললাম দেখ তুই যদি এটা এইভাবে করতিস তাহলে এটা অন্যায় হতো না। না, আগামী দিনে তোরা দুজন প্ল্যান করবি, যেটা আমাদের তনুশ্রীকে তো চিনিসই। তনুশ্রীকে আমি একটা জিনিস বলে দিয়েছিলাম, তনুশ্রী 1 বছরের শিডিউল তৈরি কর ফার্স্ট। তনুশ্রী ডিসেম্বর অব্দি শিডিউল তৈরি করে আপলোড করে দিয়েছে। ওর বয়স কত বলতো? 18। আমি কেক কাটলাম গত 2 সপ্তাহ আগে, ওর কেক কাটলাম আমি। 18 বছরের একটা মেয়ে 17টা শুট করে ফেললো এখন অবধি। আবার মনে হয় কাল না সোমবার মনে হয় আবার আছে শুট। মাসে 2টো করে শুট করছে। কি করে করছে?
আছি তো। আমার তো এটাই কাজ, যে আমি আমার ব্যবসা, আমার কাজ, আমার সব কিছুর পর দিয়ে তোদেরকে আমার আপগ্রেড করা, তোরা যাতে কাজে ব্যস্ত থাকিস, তোরা যাতে বড় বড় কিছু কাজ করতে পারিস, সেরকম কিছু করা। সব থেকে বড় জিনিস হচ্ছে পরিবারকে কিছু দেওয়া। যখন তোর বাবা মা বলবে এটা আমার মেয়ে, আমার মেয়ে, ওইটা হচ্ছে বাবা মার কাছে সব থেকে বড় জিনিস। আমি দিতে পেরেছি। অবশ্যই পেরেছিস, আরো পারবি, পারবি। বসে একটু থাকবো না, মানে একটা শুট শেষ হতে হতে পরের শুটের প্ল্যানিং চালু হয়ে যাবে। যখন তোর শুটে ও আসছে, তোর ওখানে ও মার্কেটিং করবে যে এখান থেকে, তোমাদের এখান থেকে 10 জন বেস্ট মডেলকে আমার শুটে আমি একটা এক্সট্রা প্রেফারেন্স দেবো, ঠিক আছে? ওখান থেকে ধর ওর শুটে 20 জন এসছে, সেখান থেকে তুই 10 জন বা 8 জনকে তোর ক্যান্ডিডেট পেয়ে গেলি। এইভাবে কেউ কারুর মডেল ছিনিয়ে নিয়েছে, কেউ কারুর মডেল তুলে নিয়েছে, কেউ কারুর মডেলকে ভাগিয়ে নিয়েছে, সব হয় না, সব হয় না। খাবারের মধ্যে নাম লেখা থাকে, কোন যেটা খাবারটা কে ভাগ্যে, খাবে, সেটা সে খাবে। কোন খাবার কে খাবে তার ভাগ্যে লেখা থাকে। তাই তো? হ্যাঁ। আমি দুপুরবেলা নিজের বাড়িতেই ভাত খাওয়ার সময় পাই না। কোনো একদিন কোথাও একটা গেছি, সে আমাকে জোর করে ভাত খাইয়ে দিয়েছে। বললাম বাহ, কি ভালো খেলাম, কি ভালো খেলাম। না, আমার অর্গানাইজারের হিসেবে যে প্ল্যানিংটা আমি করেছি, সত্যি বলতে আমার আইডিয়াটা মাথায় এসেছে ওকে দেখে, যেটা আমার বলতে কোনো অসুবিধা নেই। কারণ ফার্স্ট ওর সাথে আমার আলাপ হয় পাপিয়াদির থ্রুতেই। তো পাপিয়াদি আমাকে ফোন করে বলেছিল একটা, ওর সাথে আমার আলাপ হয় ফেসবুকে মেসেঞ্জারে। আমার ফার্স্ট শুটের হ্যাঁ। কিছু আপডেট দিয়েছিলাম, তো সেখানেও ইন্টারেস্টেড লিখেছিল। তারপরে ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। কথা হওয়ার পরে পাপিয়াদি আমাকে ওর কথা বলেছিল, তো আমি ওর সাথে তখন কথা অলরেডি বলেছিলাম। আমাদের কথা হচ্ছিল। তো আমি ওর শুটে হ্যাঁও বলেছিলাম একটা মারাঠি লুকের জন্য, আমার খুব ইচ্ছে ছিল এই লুকটা করার। তো তারপরে আমি হসপিটালে ছুটি পাইনি বলে আর করতে পারিনি, ওকে আমি বলেছিলাম। তো তারপর থেকে একটা দুটো কথা হতে তো বন্ডিংটা হয়। তো আমার মাথায় ফার্স্ট ওটাই আসে যে ও আমার থেকে এতটা ছোট হয়ে যদি একটা কাজ নামাতে পারে, তাহলে আমি কেন পারবো না। এবার সেই হিসেবেই আমি ফার্স্ট সব স্টেপ নিই, এগোই, পোস্ট করা থেকে শুরু করে সমস্ত কিছু তোলা থেকে মেকআপ আর্টিস্ট, মডেল, ড্রেস ডিজাইনার, এবার এগুলো টুকটাক করতে করতে দেখছি ভালো রেসপন্স পাচ্ছি। তো যখন পাচ্ছি তখন এগিয়ে যাই, হবে হবে এইটুকুনি আমি শিওর হবে। তার মধ্যে অনেকে আছে বলছিল যে আরো কয়েকটা শুট করে নিতে, মানে ডিমোটিভেট করার জন্য, আরো কয়েকটা শুট করে নিতে পারতিস, এখনই অর্গানাইজ করছিস, আর একটু টাইম নিতে হয়, দেখিস বাবা ঝুলে যাস না, লাস্ট মোমেন্টে গিয়ে প্রবলেম হয়ে যাবে। তা আমি এগুলো আবার ওর সাথেও শেয়ার করেছি যে জানিস এরকম এরকম অনেকে বলছে। ও বলছে তুই কারোর কথা কান দিবি না, চোখ বুঝে নিজের যেটা মন চাইছে করে যা। 5 জনকে নিয়ে করব, কিন্তু করব। হ্যাঁ। 5 জনকে নিয়ে করব, কিন্তু করব। 2023 সালে আমার একটা ডিজাস্টার হয়েছিল। 2023 সালে ডিজাস্টারটার পরে আমি ভেবেছিলাম 2024-এ আমার বসন্ত উৎসবে কেউ আসবে না। আমাকে সাহস জুগিয়েছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ বলেছিল জেডি তুমি এবছর হ্যাঁ, একদিনে, 2023-এর ওটা খুব বাজে হয়েছিল। আমার ঘটনা জানিস? হ্যাঁ। 2024 সালে, জানি। জানিস না? না। বলবো কোন, ওটা বললে আমার যারা ফ্যান বেস আছে তারা একটু রেগে যায়। হ্যাঁ, এই ওটা কথাগুলো খুব বললে ওরা বাজে, রেগে যায়। মানে খুব বাজে সিক্রেট হয়ে গেছিল। ওটা ওদের উচিতও ছিল না ভাবে। ব্যাপারটা শোন, উচিত অনুচিত বুঝি না। মানে একটা বাঙালি কালচারের তো ব্যাপার থাকে না, ওই সমস্ত জিনিস ওই রকম জায়গায় গিয়ে কে করে, এটা হচ্ছে কি কথা। কি জানিস তুই? ওই পিঠের মধ্যে কি সব লিখেছিল? না না, ওইটা না, ওইটা না, ওইটা না, ও। ওইটা না। ওটা হয়েছিল ইয়েতে, ওটাও বসন্ত উৎসব। ওটা হয়েছিল বসন্ত উৎসব আমাদের রবীন্দ্র ভারতীতে। রবীন্দ্র ভারতী। রবীন্দ্র ভারতীর বসন্ত উৎসব, ওই রবীন্দ্র ভারতীর বসন্ত উৎসবটা সেই বছর বন্ধ হয়ে গেল। তারপর থেকেই আমাদের কলকাতা বসন্ত উৎসবটা আরো হাই 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 হয়ে গেল। হয়ে গেছে। আগেও কলকাতা বসন্ত, যে বছর 2020-তে যে বছর লকডাউন হয়েছে, সে বছরও বসন্ত উৎসবে প্রায় 15,000 মানুষ এসেছিল। যে বছর লকডাউন হলো সে বছরও 15,000 মানুষ এসেছিল। 2021 সালে এসেছিল এক লাফে 32,000। 2023 সালে আমার যে ইনসিডেন্টটা হয়েছিল, বলবো কোন, এখন বললে মানুষ একটু রেগে যাবে আমার উপরে। 2023 সালে আমার একটা ডিজাস্টার হবার পর 2024 সালে কলকাতা পুলিশ বলেছিল যে আপনার বসন্ত উৎসব একদিনের জন্য পারমিশন দেওয়া যাবে না, 2 দিন করতে হবে। না, 2 দিন তো অনেক খরচা। বলছে দেখুন, একদিনে পারমিশন দেবো না এই কারণে আপনি সামলাতে পারবেন না,
এত ভিড় হবে, একদম দূর। আমি কিন্তু মনে মনে ভাবছি যে আসবে না মানুষ। 2024 সালের বসন্ত উৎসব এমন হলো, 60,000 মানুষ, 60,000 মানুষ। কোনো রাজনৈতিক দলের নেতাও স্বইচ্ছায় 60,000 মানুষ আনতে আনতে পারবে পারবেন। হ্যাঁ এক্স্যাক্টলি। বাট ভগবানের আশীর্বাদ সেটা হলো একটা, আমি ইয়াং জেনারেশনের সাথে কিভাবে মিশতে হয় সেটা এটা আমি জানি। আমার সাথে কথা বলে তুইও আনকমফোর্ট না, তুইও আনকমফোর্ট না। আমরা অনেক কিছু আলোচনা করি কিন্তু, তাই তো? আমরা অনেক কিছু আলোচনা হ্যাঁ, করেছি তো, একদম। বাট আমার সাথে কিন্তু আলোচনা করে কেউ কখনো কমফোর্ট হয় না। বসন্ত উৎসবের মাঠে আমি 10,000 মানুষের বুকে ব্যাচ পড়িয়েছি, তার মধ্যে 6,000 মেয়ে আছে, মহিলা আছে। আমি তোদেরকে এটা পড়িয়ে দিলাম তো, হ্যাঁ হ্যাঁ। নেগেটিভ কিছু লেগেছে? একদমই না না না। 10,000 মানুষকে আমি ব্যাচ পড়িয়েছি। সুতরাং মেয়েরা কিন্তু এটা বোঝে, পুরুষের চোখ, পুরুষের টাচ, এটা কিন্তু মেয়েরা বোঝে। হ্যাঁ। আমি সবাইকে একটা জিনিসই বোঝাই যে ধোয়া তুলসী পাতারা এই প্রফেশনে আসে না। যারা আমরা ধোয়া তুলসী পাতা, তারা এই প্রফেশনে কেউ আসে না। এই প্রফেশনে সবাই অশুদ্ধ মানুষ আসে। বাট কিভাবে নিজেকে মেনটেন করবে, নিজেকে কিভাবে তুমি গ্রেড মেনটেন করবে, সেটা কিভাবে, নিজের উপর। হ্যাঁ, সেটা তোমাকেই ভাবতে হবে, তোমাকেই ভাবতে হবে। হ্যাঁ, আমার এই যে মানে মডেলিং, অর্গানাইজার, এগুলো তো আছেই, তার সাথে আমার অ্যাক্টিং প্রফেশনটা বেশি ভাল লাগে। তো আমাকে অনেকে বলে যে প্রফেশনটা এখন ভালো না, এখন বাজে বাজে অফার দিচ্ছে, বাজে বাজে করছে। তো আমার কথা হচ্ছে, এত যারা করছে সবাই কি নেগেটিভ পাচ্ছে? তা তো না। এবার নিজে যদি ঠিক থাকে, নিজের জায়গায় ঠিক থাকে, তাহলে কেউ কিছু করে সাহসটা পাবে কি করে? তাকে আর একটা কথা বলবি যে আপনি এমন একটা প্রফেশন দেখান যে প্রফেশনটা ভালো। এক্স্যাক্টলি, নার্সিংও তো সেম। কদিন আগে নার্সিং তো তোরা 1 বছর আগের একটা ঘটনা কেস খেয়েছি বলে আমরা সবাই জানি। হ্যাঁ। তার আগেও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। অন ক্যামেরা বলছি না, আমার ওয়ার্ল্ডের টপ 13টা বড় ডাক্তারের মধ্যে টপ 13টা ডক্টর আমার কলেজের বন্ধু, আমার সাথে পড়াশোনা করেছে একসঙ্গে। তাদের থেকে আমি যে জীবনে শুনে নিয়েছি, আর আমি এত নার্স, এত ডাক্তারের সাথে আমার বন্ধুত্ব, মানে আমার প্রফেশনের জন্য বন্ধুত্ব, আর আমার কাছে সবাই খুব ফ্রি। আমাকে সবাই সবকিছু বলে, কোনো কিছু খারাপ বলে কিছু হয় না, কোনো কিছুর মধ্যে খারাপ কিছু নেই। আমরা সেটাকে খারাপ ভাবেনি তাই খারাপ, এক্স্যাক্টলি, হ্যাঁ ওটাই। আমরা সেটাকে খারাপ ভাবেনি তাই খারাপ। সব ভালো। পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যেটা পাবলিকলি হয়, আমাদের এখানে সেটা লুকিয়ে হয়, যে কারণে আমাদের এখানকার এই জিনিসটা খারাপ। সাবজেক্ট এটা। এমন কোনো প্রফেশন নেই যে প্রফেশনটা, এমন কোনো প্রফেশন নেই, আমি ঠাকুর দেবতাকে নিয়ে যারা থাকে তাদের নামেও 1000টা কমপ্লেন বেরোয়। এক্স্যাক্টলি। আমরা এখন সিরিজ দেখি, সিরিজগুলো দেখি, এই একটা সিরিজ আছে না, এই সানি দেওয়ালের ভাই এই ববি দেওয়ালকে নিয়ে, হ্যাঁ, নতুন কি একটা যেন বেরোলো। সিরিয়ালটা, দুটো আশ্রম, আশ্রম 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 তো আমরা অনেক দেরি করে দেখছি। তো সবসময় এরকম চলে, এসব নেগেটিভ কিছু না, সবকিছুই পজিটিভ ভাই, কিন্তু মেনটেন করতে হবে, মেনটেন করতে হবে। ও টিনাও দেখছে আমাদের লাইভ। গলা শুকিয়ে গেছে। ওই তো জল নেই, এই বোতল থেকে ঢেলে দিতে পারবি জল নিলে। এখনো অবধি তোদের সঙ্গে ঘটা নেগেটিভ ঘটনা বল, আগে তুই তারপরে তুই। আমার সাথে তো আপনি কি অর্গানাইজার হিসেবে বলছেন? অর্গানাইজার হিসাবে, মডেল হিসাবে? মডেল হিসেবে অনেক খারাপ ব্যবহার পেয়েছি, কিছু কিছু অর্গানাইজার, কিছু ক্যান্ডিড, কিছু মেকআপ আর্টিস্ট, তাদের কাছ থেকে। তো আমি উল্টা তাদের সাথে খারাপ ব্যবহার করিনি, বাহ, আমি করিনি তাদের সাথে খারাপ ব্যবহার। তো আমি নাম বলবো না, তবে আমার মার্চ মাসে একটা শ্যুট হয়েছিল শেষের দিকে তার সাথে। তো সে পরে আমার সাথে খুব বাজে একটা ব্যবহার করেছিল। তো সে এমনি মানুষ হিসেবে খুবই ভালো, সে অর্গানাইজার, সে খুব ভালো অর্গানাইজ করে, খুব ভালো ব্যবহার, কথাবার্তা, তার সবই ঠিক আছে। তবে আমাকে একটা কথা মানে
উইদাউট এনি রিজনে বলেছিল, তো আমার ওটা খুব খারাপ লেগেছিল। তো আমি তাকে একটা কথা বলেছিলাম যে দেখো দিদি, তোমার কথাবার্তা, তোমার ব্যবহার খুব ভালো, এমনকি আমার একটা পেমেন্ট ওর কাছে কিছুটা আটকে ছিল, তো আমি ওকে 1 মাস পরে দিয়েছিলাম, ও আমাকে সেটাতে কিছু বলেনি, কিন্তু একটা কথা আমাকে বলেছিল, তো আমার খুব খারাপ লেগেছিল কথাটা। তো আমি ওকে খারাপ কিছু বলিনি, তো সবার সাথে যখন আমার কথা হয় তো তার ব্যাপারে আমি খারাপ কখনোই কাউকে কিছু বলি না, উল্টা ভালোই বলি। তো ওই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল, অ্যাজ এ অর্গানাইজার হিসেবে আমার সাথে খুব খারাপ একটা ব্যবহার করেছিল, মানে এটাই তোর সব থেকে খারাপ এখনো সব অব্দি? থেকে খারাপ। ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান, বিকজ তোকে সবসময় ভেবে নিতে হবে যে তোর সবসময় মুড ভালো থাকে। না, তুই কখনো তোর বাবা মার সাথে দাঁত খিচুস না? কোনো বন্ধু বান্ধবরা এই ভাই রাখতো এখন পরে কথা বলবো বলিস না? ভালো বন্ধুর সাথে হয়তো বলবো। বন্ধু-বান্ধব নেই নেই ওর নেই। সেরকম। আমার নেই। যাক হয়ে গেছে তো। হ্যাঁ, ও আছে, কিন্তু আমার স্কুল ফ্রেন্ডে সেরকম কোনো বন্ধু বান্ধব নেই। প্রত্যেকটা মানুষেরই মুডের ওপর নির্ভর করে তার বিহেভিয়ার। হ্যাঁ, সেই দিন যেদিন তোর সঙ্গে তোর অর্গানাইজার খারাপ বিহেভিয়ার করেছে, সেই দিনকে সে একটা চাপে ছিল, যে চাপটা তুইও অনুভব করিস যখন তুই অর্গানাইজার হিসেবে কাজ করেছিস। হতে পারে, হ্যাঁ একদম। কাজ করেছিস সেই দিনটা সে একটা খুব টেনশনে ছিল। যখন টেনশনটা এই নাকের ওপরে চলে আসে, তখন মানুষের অনেক সময় মেজাজটা বিগড়ে যায়। সে সেইটাই জন্যই তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। হ্যাঁ, আমি সেদিনই তাকে কোনো কিছু বলিনি, কোনো কিচ্ছু বলিনি একটা- ওটাকে আজকের পর থেকে আর তোর জীবনের খারাপ ব্যবহার হিসেবে ধরবি না। না, তখন আসলে আমি তো অ্যাজ আ মডেল হয়ে তখন কাজ করতাম, আমি তখন অর্গানাইজার হইনি, তো ওই জন্যই খারাপ লেগেছিল। এখন যেহেতু আচ্ছা, আমি তোকে কি কি কমপ্লিমেন্ট দিয়েছি এখনো অবধি? অর্গানাইজার হিসেবে খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছেন, মডেল হিসেবেও দিয়েছেন। আমার ভুল ত্রুটি সেখানে অনেক ছিল, আপনি সেটাকে তুলে ধরেছেন, আমাকে বলেছেন এরকম এরকম করতে হবে, ওইটা থেকে অনেক কিছু শিখেছি। আর কি বলেছি? তোর চোখ দুটো খুব সুন্দর, বল। হ্যাঁ, ছবিটা খুব সুন্দর করে হুম। বলেছেন। রুমা ম্যামা এসে আমাকে বলেছে ওকে আমি সাজাবো। হ্যাঁ, রোমামের সাথে তো সেদিনকেই দেখা হলো। মানে এটাই তোর এখনো অবধি ব্যবহার করা ব্যবহার সব থেকে খারাপ হ্যাঁ, ওই ব্যবহার, তাই জিনিসটা তো? আমার এখনো একটু খারাপ লাগে, তো আজকের ডেটের পর থেকে আমি যেটা তোকে বুঝিয়ে দিলাম, এরপরে আর তোর খারাপ লাগার কথা না না। না। তুই সেই দিনকে ওনার জায়গায় বসে যা, তাহলেই তুই বুঝতে পারবি তুই করে ফেলেছে, উনি করে ফেলেছে। হ্যাঁ, আমি সেদিন তাকে কিচ্ছু বলিনি। মানুষ তো খুন করে ফেলেনি, না, বলে ফেলেছে, ডিস্টার্ব ছিল ভাই, বলে ফেলেছে। ও দিদি, কাল তোমার শ্যুটটা ঠিকঠাক মিটেছিল? এক কথায় পরের দিন দেখবি তোমাকে না আমি কালকে একটা খারাপ কথা বলে ফেলেছি, ভাই কিছু মনে করো না। উল্টো দিকের মানুষের থেকে ছিনিয়ে নিতে হবে ভালোবাসা, ছিনিয়ে নিতে হবে ভালোবাসা। খারাপ ব্যবহারই তো করেছে, এখন মেরে তো দেয়নি, আর মেরে দিলেই বা কি হয়েছে? মেরে দিলে তুমি বড়, তুমি মারতেই পারো, তুমি মারতেই পারো। আচ্ছা, তুমি আমাকে মেরেছো যখন, তখন একদিন কিন্তু খাইও, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইও। সে হেসে ফেলবে, হেসে ফেলবে, লজ্জায় পড়ে যাবে। মানুষের সাথে গুড ভাইবস তৈরি করে দিতে হবে। হ্যাঁ, তার সাথে আমার বন্ডিং ভালো, খুবই ভালো বন্ডিং। তোর সাথে কারো খারাপ বন্ডিং হবে না, বিকজ তুই মেয়েটাই এরকম, তোর সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না। এটাকে তোকে ক্যাশ করতে হবে। ক্যাশ করা মানে কি? তোর কাছে পয়সা আছে, পয়সা থাকলে তুই খরচা করতে পারবি। এটা তোর কাছে এটা একটা অ্যাসেট, যে তোর বিহেভিয়ার, তোর মিষ্টি একটা ব্যবহার, সাথে সত্যি কথা বলতে তুই মারাত্মক দেখতে, খুব সুন্দর দেখতে। সুতরাং এইটাকে কাজে লাগাতে হবে ভাই। যে কোনো জায়গায় সুন্দর মুখের একটা মারাত্মক দাম আছে, সুন্দর মুখের একটা মারাত্মক দাম আছে। যেখানে যাবি সেখানে দেখবি সব সস্তা হয়ে যাবে তোর জন্য, সব কিছু দেখবি স্মুথলি যাবে। কাজে লাগাতে হবে এগুলি। আবার এমন দরদাম করিস না যে তোর হাত থেকে কেড়ে নিল। না না, তুই বল। আমার বলতে মানে এই 1.5 বছরের ক্যারিয়ারের আগে আমি মানে আমি আরো মোটা ছিলাম, তো মানে আমার হয়তো ওটাই ভুল ছিল যে আমি মোটা হয়ে মডেল হতে গেছিলাম, তো এরকম তো কে বলেছে মোটায় মডেল হওয়া যায় না? না, আমার- ইনস্টাগ্রামে সব থেকে যারা মোটা মডেল, তাদের ভিউ সব থেকে বেশি। না, কারণ যার বড় জমি থাকবে সে তো বলবেই ভাই এত বড় জমির মালিক আমি। হ্যাঁ স্যার, এই কথাটা আমাকেও না, শুনতে আমাকে হয়েছে। শুনতে হয়েছে অন স্পট শুটে গিয়ে। তো ওটা আরো 1.5 বছর আগের কথা বলছি, যখন মানে ফার্স্ট আমি ওই শুটে গিয়েছিলাম। তো অর্গানাইজার হিসেবে যে ছিলেন তিনি নিয়েছিলেন, ফেসটা দেখে আমাকে বলেছিল হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, নিয়েছিলেন। মেকআপ আর্টিস্ট যে সাথে এসেছিল, সে আমি এখন নাম বলতেও চাই না, মনেও নেই আমার সেরকম ভাবে ওনার নাম, কারণ আমি মনে রাখি না কারো খারাপ বিহেভিয়ার।
তো অনস্পট আমাকে বলেছিল যে এত মোটা তুমি, আগে দেখলে তো তোমাকে আমি সারাতে আসতাম না। আমার ওখানে খুব খারাপ লেগেছিল। তো সেখানেও আমি শ্যুট করি, ঠিক আছে, মনের ভিতরে খারাপ লেগেছে তো ঠিক আছে, আমি শ্যুট করেছি। পরে আমাকে দিদিটা বলেছিল, মানে যিনি অর্গানাইজার ছিলেন সে বলেছিলেন, তারপরে সে ওই দিদিকেও বলেছিলেন যে এভাবে বলাটা তো ঠিক নয়। অ্যাজ আ মডেল, মোটা হোক রোগা হোক, ও যদি ঠিকঠাক করতে পারে, ফোটাতে পারে, ইন্ডাস্ট্রিতে আসতে পারে, তাহলে আমাদের কি সমস্যা? ওই একটা, ওই বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছিল। মানে আমি তখন ভাবতাম যে হ্যাঁ আমি এত মোটা, তাহলে আমাকে রোগা হতে হবে, আমাকে রোগা হতে হবে, যেটা আমি হতে পারি না, কারণ আমি কচু খেতে ভালোবাসি। খাবো না কেন ভাই? খাবার ভগবান জোটালে ভাই, খাবো না কেন? আমি খেতে এত ভালোবাসি, যার জন্য আমি রোগা হতে পারি না, এটা সত্যি কথা। মাও আমাকে বলে খাবার কন্ট্রোল করতে, রোগা হতে, আর একটু, এটা হচ্ছে ব্যাপার। খাবার কন্ট্রোল করে কেউ রোগা হওয়া যায় না। রোগা হতে গেলে তোমাকে খাটাখাটনি করতে হবে। ডায়েটটা আমার দ্বারা হয় না। ডায়েটটা কি ডায়েট করবো ভাই? খাওয়ার জন্য জন্মেছি, খাওয়ার জন্য, ডায়েট করার জন্য জন্মেছি নাকি? হ্যাঁ, খাওয়ার সাথে অ্যাক্টিভিটিস করতে হবে। ওটা হচ্ছে ফার্স্ট, যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগা। আর তারপরে হচ্ছে যখন আমি অ্যাজ আ মডেল হিসেবে কাজ করতে করতে, নর্মালি এমনি পোস্ট গুলো হয় না যে ব্রাইডের জন্য লাগবে, এর জন্য লাগবে, ওর জন্য লাগবে, তো ওর পোস্টারে ওরকম দুটো একটা পোস্টারে আমি মানে কমেন্ট করাতে, মানে কয়েকজন খুব বাজে ভাবে, বাজে বাজে কথাবার্তা, বাজে অফার, এই জিনিসগুলো, থ্যাংক ইউ স্যার, এই অফার, এই জিনিসগুলো মানে খারাপ লেগেছিল প্রথমে। প্রথম তো বুঝতাম না, মানে যেটা বলতে চাইছে কম্প্রোমাইজ মানেটা কি। এবার আমি ভাঙিয়েই জিজ্ঞেস করেছিলাম একজনকে, এরকম আছেন, উনি আমাকে ভাঙিয়ে বলেছিল যে এরম করলে পরে, এরম হলে মডেল হওয়া যায়, এরকম না করলে তুমি মডেল করতে পারবে না, হতেও পারবে না। আমি বলছি ঠিক আছে, আমি আমার পেড ওয়ার্কের দরকার নেই, আমি প্যাকেজ শুটই করবো, পয়সা দিয়ে করবো, তাও নিজেকে ঠিক করবো। যেটা তোর কাছে মনে হয়েছে খারাপ, আমি সিনেমাটার নামটা এক্ষুনি মনে করতে পারছি না। এই বডি শেমিং এর উপরেই একটা সিনেমা আছে, একটা সিরিজ আছে, সিরিজের নামটা দেবো, সিরিজটা দেখবি। রইল গিয়ে মোটা। সারা ওয়ার্ল্ডে মডেলিং এর জন্য কোনো স্পেসিফিকেশন দেওয়া নেই, ক্যাটাগরি আছে, যে এই ক্যাটাগরি হলে এই ফিগার আউট, এই ক্যাটাগরি হলে এই ফিগার আউট। যারা চাবি, তাদের মার্কেট সব থেকে বেশি আজকের ডেটে। চাবি মডেলদেরকে ব্রাইডালে মানাবে, যে কোনো সিটে মানাবে। একটা টিকটিকির মতন মেয়ে রাস্তা দিয়ে গেলে, আর একটা চাবি চেহারার মেয়ে রাস্তা দিয়ে গেলে, পুরুষের চোখ কিন্তু ওই চাবির দিকেই যাবে, পুরুষের চোখ চাবির দিকেই যাবে। ইভেন তোরা মেয়ে, তোদের চোখেও কিন্তু চাবি মেয়েটার দিকেই তোদের নজর যাবে। আর যে তোকে বলেছিল যে আগে জানলে সাজাতাম না, সে তার কারণ হচ্ছে তার মেকআপ কম ছিল, তোর মেকআপটা বেশি লাগবে তোর মুখে, সেই জন্য তোর কাছে বলেছিল, অন্য কোনো কারণ ছিল না। আর তাকেও তোর থ্যাঙ্কস দেওয়া উচিত। সেই ভদ্রমহিলা তোকে মোটা বলে, তোকে ওইটা বলেছিল বলে তোর খারাপ লেগেছিল বলে আজকে তুই 5 কেজি ওজন কমিয়েছিস। তাকে তো স্পেশাল থ্যাঙ্কস দিবি আজকের পরে গিয়ে। কাল সকালে যদি নাম মনে থাকে একটা গুড মর্নিং করবি, গুড মর্নিং করবি, ঠিক আছে? মর্নিং করে বলবি, শুনুন না, সেদিন তো আপনার কাছে মেকআপ কম ছিল, আজ কিন্তু আপনার মেকআপ কমই লাগবে, আমি না অনেকটা রোগা হয়েছে। বাস, ভালোবাসা দিয়েও লজ্জায় ফেলে দেওয়া যায়। সেদিনকে আমি ছোট ছোট ওই ভিডিও পোস্ট করে দেখেছিস কিনা জানি না, সেখানে আমাদের এক সিনিয়র ফটোগ্রাফার লিখেছে কিভাবে মানুষকে মিষ্টি মুখে অ্যাটাক করা যায়, সেটা ভাই তোমার থেকে শিখতে হয়। আমি কিন্তু কাউকে কোনো অ্যাটাক করি না, আমি ওটাকে মেনে নিই। যখন কেউ আমাকে বলে, যেমন মানুষ বলে জেডি লোকটা ভীষণ খারাপ, জেডিদার সঙ্গে, জেডিদা তোমার গডফাদার, কোন একটা মডেল বলেছে জেডিদা আমার গডফাদার, জেডিদাকে না জিজ্ঞেস করে আমি কিছু করি না, পৃথিবীর সব থেকে বাজে লোক। তুমি এটা আমাকে বলছো, স্যার তোমার সম্বন্ধে জানো, ও এরকম করে বললো। আমি বললাম হ্যাঁ, তো ঠিকই বলেছে। কোথায় লেখেছে আমার নামের আগে স্বামী? কোথায়? আমি তো স্বামী বিবেকানন্দ লেখা আছে কি আমার নামের আগে স্বামী? আমার নামের আগে স্বামীও লেখা নেই, আসামিও লেখা নেই। আমি সিম্পল জয়ন্ত দাশগুপ্ত, জেডি, ব্যাস। আর যে আমার নামে খারাপ বলেছে, কেউ কাউকে কারোর নামে খারাপ যদি কাউকে বলে, যে বলছে সে এটা জানে না
যে সেই কথাটা তার কাছেই প্রথম পৌঁছবে। এক্স্যাক্টলি। আর কাউকে খারাপ, ধর আমি তোকে বললাম তুই ওর সঙ্গে মিশিস না, ওকে তুই ফালতু মেয়ে, বললাম তো, তোর যতক্ষণ না ওর সাথে তুই এই কথাটা আলোচনা করবি ততক্ষণ তোর মাথার মধ্যে ঘুরতে থাকবে। এক্স্যাক্টলি, এটা আমাদের মধ্যে হয়। মানে সাইকোলজিক্যালি এটা হয়, যেটাকে মানুষ খারাপ বলবে সেটার দিকে মানুষের ধ্যান বেশি যাবে। আমার ক্ষেত্রে হয়, আমার একজন শত্রু আছে, সে সারাদিন আমার নামে মানুষকে খালি খারাপ কথা বলে। তোদের কাছেও আজকালকের মধ্যে ফোন আসবে, আজকে যদি না এসে থাকে এখনো। আমার শুট অর্গানাইজার আগে আমি নাম বলবো না, তবে তারা আমাকে বলেছিল, আমি তাদের মধ্যে পাত্তা দিইনি। কি বলেছিল যে এ কাজ করতে, মানে ডাকতে না আপনাকে, ও ডাকতে না বলেছে? ডাকতে না আচ্ছা বলেছিল, আচ্ছা। ডাকবে না, এরকম এরকম ব্যাপার, ডাকবে না। আমি তাদের কথা শুনিনি, একটু শুনিনি, যাই হোক, মাথাতেই নিই। ওটাই খানিকক্ষণ আগে বলছিলাম যে বিদ্যাসাগর একটা কথা বলেছিল জানিস? বিদ্যাসাগর জল লাগলে নিয়ে নিস। বিদ্যাসাগর একটা কথা বলেছিল জানিস? যে যে তোমার বদনাম করবে সে তোমার থেকে কোনো না কোনো ভাবে উপকার পেয়েছিল। আমি খালি আমার এই মডেলটাকে খালি বলেছিলাম, যা ওর প্রোফাইলে চলে যা, নিচের দিকে যা, দেখ আমার ওই কফি উইথ জেডির যে রুমটা, ওই রুমটাকে দেখতে পাবি। সে অনেক কষ্ট করে খুঁজে রাত্রি 3:30টার সময় খুঁজে পেয়েছে এই ঘরে। আগে এখানে শ্যুট হতো, রুমা ম্যাম সাজাতো, আর প্রচুর ফটোগ্রাফার আসতো শ্যুট করতে। ফটোগ্রাফারটা ওকে আমাকে ভরকানোর কারণটা ছিল, ওকে অফারটা করা হয়েছিল অন্য কিছু। আচ্ছা, ও বলেছিল আমি জেডি স্যারকে জিজ্ঞেস করে তারপরে অফারটা অ্যাকসেপ্ট করব, কারণ আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি তাকে কোনোদিন কোনো কিছুতে না করি না। পরশুদিন আমি একটা লাইভ করেছি জানিস? ইয়ে চালাতে স্কুটি চালাতে বৃষ্টির মধ্যে একটা লাইভ করেছিলাম জানিস? পরশুদিন সেখানে আমি একটা গল্প বলেছি। একটা গল্প করতে করতে আসছিলাম, স্কুটি চালাচ্ছি, কলকাতার যা রাস্তায় জল, তার মধ্যে দিয়ে স্কুটির মধ্যে নিয়ে যাচ্ছি, বেশ মজা পেয়েছিলাম, দিয়ে একটা লাইভ করেছি। সেই লাইভের মধ্যেই তার গল্পটা বলেছি আমি, যে তাকে বোলপুরে শ্যুট করতে নিয়ে যাচ্ছে। তো আমি তাকে বললাম, দেখ তুই বোলপুরে যে তোকে শ্যুটটা করতে নিয়ে যাচ্ছে, কি শ্যুট করবে, ইনডোর না আউটডোর? বলছি ইনডোর। তাহলে বোলপুরে শ্যুট করতে গিয়ে তার কাছে লাইট নেই, কিছু নেই, তাহলে এখানে একটা স্টুডিও ভাড়া করে শ্যুট করলে তো হয়, ওখানে বোলপুরে আলাদা করে কি হবে? ঠিক আছে, কত পেমেন্ট বলেছে? না 5,000 টাকা। 5,000 যখন পেমেন্ট বলেছে, চলে যাবো, চলে যা, আমি আছি তো, সব এখান থেকে বলে দেবো তোকে কি করবি। আচ্ছা মেকআপ আর্টিস্ট চাইবি? ফটোগ্রাফার বলেছে হ্যাঁ মেকআপ আর্টিস্ট বলে দিয়েছি, মেকআপ আর্টিস্ট আমাদের সাথে যাবে। সকালবেলা যখন ট্রেনের কাছে গেছে তখন বলছে মেকআপ আর্টিস্ট এখনো আসেনি, ফোন ধরছে না। তারপরে বললো মেকআপ আর্টিস্ট ফোন করেছিল, এই মেসেজ করেছিল, বললো ডিরেক্ট চলে যাবে। আমি বললাম আসবে না মেকআপ আর্টিস্ট। তারপরেও তুই যা, কিচ্ছু হবে না। গেছে, যাওয়ার পরে হোটেলের রুমে ঢুকিয়েছে, ঢোকানোর পরে বলছে যা, ও মেকআপ আর্টিস্ট ফোন ধরছে না, বলছে তোমার তাহলে মেকআপ আর্টিস্টের ফোন নাম্বারটা তো আমি ফোন করছি, বলছে না আমি মেকআপ আর্টিস্টের ফোন নাম্বার দেবো না। আচ্ছা, আমি তো আগেই সব বলে দিয়েছি, ভবিষ্যৎবাণী করে দিয়েছি। তারপরে আমি বললাম যে ঠিক আছে তুই একটা কাজ কর, তুই বল ঠিক আছে শ্যুটটা করো, শ্যুট করবো। শ্যুট করতে গেল, শ্যুট করার মধ্যে বলছে আমি মেমোরি কার্ড আনিনি। মডেল বোলপুর শহরটা আমার খুব, আমি 2 মাস বোলপুরে ছিলাম, তো মডেলকে বলে দিলাম এই কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। মডেল 200 টাকা খরচা করে মেমোরি কার্ড কিনে নিয়ে এলো। আচ্ছা, এবার বলছি মেমোরি কার্ড আমার ফোনে, আমার ক্যামেরাতে অ্যাক্সেস করছে না। বাপরে। আমি বললাম তুই ছাড়বি না? আচ্ছা দাদা ভাই দিতেই হবে তোমাকে। দেন সে কি করেছে, ফোনে ছবি তুলেছে, তাও আবার মডেলের ফোনে, ওপো কি C65 নাকি ফোন, সেই ফোনে শুট করেছে। পেমেন্ট করার সময় বলছে আমার ইউপিআই নষ্ট হয়ে গেছে, আমি এখন পেমেন্ট করতে পারবো না, বাড়িতে গিয়ে দেবো। মডেলকে আমি বলেছি না, তুই বলি পেমেন্ট না দিলে হোটেল থেকে বেরোবো না। তারপরে অগত্যা ছেলেটা আমাকে ফোন করতে বলেছে জেডি স্যার যদি বলে তবেই আমি এখান থেকে যাবো, তাহলে বেরোবো না। তারপরে মডেল আমাকে ফোন করেছে, ওকে ধরিয়েছে, না পেমেন্ট কবে দেবে? না মঙ্গলবার। না মঙ্গলবার দিতে হবে না, বুধবার দিও। মানে একদিন বেশি দিয়ে দিলাম। বুধবার দিনকেও সারাদিন পেমেন্ট দেয়নি, সারাদিন মেসেজ করেনি, ফোন করেনি, ছবিও চাইনি। বুধবার দিন রাত্রিবেলা পর্যন্ত টাকা দেয়নি।
বৃহস্পতিবার দিন সকালে মডেল আমাকে মেসেজ করেছে, দাদা আমাকে টাকাটা দিয়ে দিয়েছে। এই ফটোগ্রাফারটাই ওকে এই যে প্রপোজালগুলো আগে দিয়েছে যে নিয়ে যাব হ্যান ত্যান, ওর যদি আজকে গার্জিয়ান লেস থাকতো তাহলে কি হতো? কিছু একটা ভালো মন্দ হয়ে যেত। সুতরাং কিছু মানুষ তো তোকে চাইবেই, কিছু মানুষ চাইবে যে এই মানুষটাকে যদি আমি ট্র্যাক আউট করে দিতে পারি তাহলে একে আমি মিস ইউজ করতে পারবো। যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার, বয়ফ্রেন্ড যদি মেয়েটাকে বলে তুমি তোমার বাবা মায়ের ঘর ছেড়ে দিয়ে চলে এসো, আর মেয়েটা যদি সেটা করে ফেলে তাহলে সে দুটো জায়গায় হারালো। ছেলেটার কাছে মেয়েটার যে সম্মানটা সেটাও হারালো, বাবা মাকে ছেড়ে দিয়ে চলে এসছে মানে আমাকেও কোনোদিন ছেড়ে দেবে। কিন্তু সে যদি না, আমি আমার বাবা মাকে ছাড়বো না, তার মধ্যে একটা ব্যাপার থাকবে না অতীত ভবিষ্যতে যে এই বাচ্চাটার সাথে এই মেয়েটার সঙ্গে যদি আমি সম্পর্ক রাখি আমাকে কখনো ছাড়বে না, তাই তো? বলে ঠান্ডা দেখ না রে, গরম আছে তো? গরম আছে তো? গরম আছে। চিন্ময় ভট্টাচার্য লিখেছে, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। পাপিয়া লিখেছে, স্যার আমি পাশে আছি, সবটা দেখছি। একদম দেখ তুই পাচ্ছিস? না না, চোখ দিয়ে জলটা পড়ছে। কি হয়েছে? ওর চোখ থেকে জল পড়ছে, আমি হচ্ছে পাচ্ছে। তোকে তো মোটাই বলেছে, তার জন্য কাদার কি আছে? হ্যাঁ আরে আমাকেও শুনতে হয়েছে এরকম অনেক কথা। আমি কাঁদছি না। ভাই আমি মোটা তো তোমার কি, আমি মোটা তো তোমার কি? আমি খাই, খেতে পারি, খেয়ে আবার হজমও করি, আবার পরের দিন সকালবেলা বাথরুমে গিয়ে বসেও থাকি। তোমার বর তোমায় খেতে দেয় না বা তোমার বাবা মা তোমায় খেতে দেয় না, তাই তুমি খাও না। হ্যাঁ, আমরা খাই, আমার বাবা মা খেতে দেয়, আমরা খাই, তাই তো? ব্যাস। তোরা আমাকে একটা প্রশ্ন করতে পারবি, আমি তো সবসময় বকে যাচ্ছি, প্রশ্ন করছি, আমাকে একটা প্রশ্ন করতে পারবি। প্রশ্নটা মনে কর, ততক্ষণে আমি একটা সাবজেক্ট বলছি, মানে মনে মনে কর এটা। ধর তোদের কাছে এরকম একটা অফার এলো যে তোদেরকে জেডি স্যার বললো যে তোরা একটা শো কর, যে শোটা আমি তাদেরকে পুরোপুরি হেল্প করব। তোরা কিরকম কি শো করবি, মানে কিরকম কি শো প্ল্যান করতে পারবি? আগের দিন যেটা শ্রেয়াদের মতন দেখেছি সেরকম কিছু, না নতুন কিছু? নতুন কিছু। নতুন কিছু করার চেষ্টা করবো। আজকের পরে গিয়ে রাত্রিবেলা অযথা কোন ছেলে সুন্দর কোন ছেলে ব্যাকা সেই আলোচনার মাঝে শুট প্ল্যান করবি। কথা হয় না। না হওয়ার কি আছে? না, না হয়ও না। মানে হয় না, এরকম কোনো কথা হয় না। হ্যাঁ, কোনো ছেলেকে সুন্দর দেখতে হলে তোরা বলিস না সেই ছেলেকে সুন্দর দেখতে? ছেলে নিয়ে আমাদের মধ্যে কোনো ছেলেদের টপিকই কোনো হয় কথা না। হয়ই না, আমরা নিজেরা কোনোদিনও নিজেদের হয়নি। টপিকের কথা বলি, তারপরে কাজের বিষয়ে কথা বলি, এরকম। ডাক্তার নিয়েও কোনো কথা বলিস না? হ্যাঁ, ডাক্তার হ্যাঁ। নিয়ে তো কথা হয়। ডাক্তার নিয়ে মানে ডাক্তার আরে কোনো ডাক্তার যদি সুন্দর দেখতে দেখতে হয়, বেশ পার্সোনালিটি থাকে, তাদের নিয়ে আলোচনা করিস না তোরা? এই আজকেও তো নৈহাটিতে তুই বললি ওটা। ছিল না পুরোহিত। ও আজকেই সকল, আমি জানতাম না, ভুলে গেছিলাম। ও ওই আমাকে বলছিল। নৈহাটিতে ফেমাস হয়েছিল একটা পুরোহিত, সেটা নিয়েই হয়েছিল। সেই পুরোহিতটা সেরকম করে নাচতো যে সেটা? ও বলছিল যে খুব হ্যান্ডসাম ছিল, তাই খুব ফেমাস হয়েছিল ইনস্টাগ্রাম ফেসবুকে। আমি হট একদম করে। ভুলে গেছিলাম, ও আমাকে মনে করিয়েছিল নৈহাটিতে পুজো দিতে গিয়ে। মানে কিন্তু মন্দিরে এত ঢুকে ভিড়ের পড়েছি চাপে তারপর। আমরা আর মাকে দেখে আর কিছু দেখার ইয়ে পাইনি। ড্যাব 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 তোর জগৎ দেখতে হবে, কারণ সবকিছুর একটা বয়স থাকে, আলোচনারও একটা বয়স থাকে। কাজের মধ্যে সবসময় যদি কাজ আলোচনা করিস তাহলে বেশি তাছাড়া ওর সাথে আমার কথা হয়েছে যে আমরা মাসে আউটডোর শুট 2টো করে করব, ও আর আমি, ঠিক আছে? মানে ভালো ভালো লোকেশন, ময়দান,
তারপর Prince of Ghat। প্রিন্সেপ ঘাট, বাগবাজার, তারপর বাগবাজার। হচ্ছে লেক গার্ডেন, ওইখানে গিয়ে শুট করব। আর সপ্তাহে 3টে করে আমরা ডে আউটে বেরবো, এরকম ব্লগ আপলোড ব্লগ আপলোড কোলাব। ভেরি গুড। এত দেরি করে এলি রে, 8:30টায় লাইভ শেষ করে 8 ঘন্টা তোদেরকে নিয়ে বসতে হবে। তুই তো মেট্রোয় ফিরবি তো? মেট্রোয় ফিরবি তো? যাই হোক, একটা প্রশ্ন আমাকে করতে পারবি, আছে কিছু এমন? আচ্ছা স্যার, আমার কথা হচ্ছে, আপনাকে অনেকে অনেক কথা বলে, ঠিক আছে, আপনি এত চিল থাকেন কিভাবে? আমার ব্যাপারেও তো অনেক কথা হয়েছে, আমার ব্যাপারে আমার শ্যুটটা হওয়ার পরে আপনি জানেন সেটা ভালোভাবে। তো সেটা নিয়ে আমার মডেলকে বলেছে ওরা ওরকমভাবে, এবং আমার মানে শ্যুটটা করতে এসছে 2টা মডেলকে এমন একজন বলেছেন যে তোমরা রাইমা শ্যুটে যাবে না, ঠিক আছে, এরকম কথা বলছিল। তো আমার শুনে আমি কিছু বলিনি, আমি কোনো কথা বলিনি, কিন্তু আমি শুনেছিলাম, একটু রাগ হয়েছিল, তবে আমি কোনো কথা কমপ্লেন কিছু করিনি। আপনি তো চিল থাকেন কিভাবে? কুল কি করে থাকি? হ্যাঁ, এটা একটু আমাকে বলুন। মানে আমি একটু রেগে যাই, মানে এখন তো কন্ট্রোল করি, শুটে কন্ট্রোল করি, একদম কন্ট্রোল করি। তো ওইটাও বলুন আপনি কী করে চিল থাকেন, আমার এটা জানা দরকার। ধর আমি এই গোলাপ ফুলের পাঁপড়িটা নিয়ে বসে আছি, তুই উল্টো দিকে বসে আছিস, তোর সামনে অনেক কিছু আছে, ওই টেবিলটা অনেক কিছু আছে, তুই ওকে একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে মারছিস। আমার কাছে শুধু এই পাঁপড়িগুলোই আছে, আমি তোকে কি ছুঁড়ে মারবো? ফুলের পাপড়িগুলো। আমার কাছে নেই তো ওগুলো, দেবো কোত্থেকে, রিটার্ন দেবো কি করে? আর খারাপ তাকেই হতে হয় যে একটা মানুষ যখন দায়িত্বে থাকে তখন সে কখনো সবাইকে খুশি করতে পারে না। হ্যাঁ, একদম। একটা মানুষ যদি দায়িত্বে থাকে, যেমন এই যে খানিকক্ষণ আগে আইটা ক্লাবে দেখবি বিশাল ঝামেলা চলছে, আমি শেষ পর্যন্ত লাইভের আগে গ্রুপটাকে মিউট করে দিলাম আর বললাম যে ইয়েটা শেষ হোক, লাইভটা শেষ হোক, তারপরে আমি কথা বলছি। হ্যাঁ, এখানে এ বলবে তুমি ওকে ওর কথা শুনছো, আমাকে পাত্তা দিচ্ছ না, এ বলবে আমার কথা শুনছো, তোর কথা পাত্তা দিচ্ছ না। এই প্রবলেমগুলো সলভ করার জন্য, তোর প্রবলেমটা সলভ করার জন্য আমি কি করেছিলাম বলতো? আপনি বলেছিলেন। আমাকে সে প্রবলেমটা বললো, হ্যাঁ, সে আমাকে প্রবলেমটা শুধু বলেনি, যে আমাকে কমপ্লেনটা করেছে সে আমাকে প্রচণ্ডভাবে অপমান করেছিল। হ্যাঁ, একদম। মানে আমার মেয়ের বয়সী একটা বাচ্চা, সে আমাকে বাবা মা তুলে গালাগালি দিয়েছে, আমাকে অতিরিক্ত খারাপ কথা বলেছে, যেটা আমি আমার সন্তানের থেকে তো নিশ্চয়ই আশা করবো না। না, একদম না। তো আমি কি তাই কিছু বলিনি, আমি তাকে বলেছিলাম যদি কখনো মনে হয় তুই ভুল করেছিস সেক্ষেত্রে আমাকে একটা মেসেজ করিস, আমি তো কিছু বলিনি। আর তাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম, তোর 2 দিন পরে একটা সন্তান হবে, সন্তানটা মেয়ে হবে তোর, আজ তুই যা খারাপ কিছু করবি সব কিছু তোর সন্তান ফেরত পাবে। এবার তুই ঠিক কর, তুই তোর সন্তানের জন্য ভালো কিছু নিয়ে আসছিস না খারাপ কিছু নিয়ে আসছিস। তারা তো আমার ব্যাপারে পোস্টও করেছিল। আলটিমেটলি আমি কিভাবে সলভ করেছি, আমি বলেছি এই ব্যাপার, ঠিক আছে তুই এখন রাখ, আমি তো আজকে রবিবার একটু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, একটুখানি আমাকে 15টা মিনিট আধ ঘন্টা সময় দেন, সলভ করে দিচ্ছি। ফোন করেছি, আমি ওর সাথে কথা বলতে বলতে পেমেন্ট পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি স্যারের সাথে কলে ছিলাম, 15 থেকে 20 সেকেন্ড হয়েছে, কথা বলতে বলতে পেমেন্ট পাঠিয়ে দিয়েছে। আমাকে স্যার পুরোটা বলতে পারেন, আমি বুঝে গেছিলাম যে ওরা আমার উপরে কমপ্লেন করেছে, তো আমি ইনস্ট্যান্ট পেমেন্ট করেছি ওদেরকে। বাকি যেটুকু পেমেন্টের ব্যাপার ছিল আমি এটাকে বলিনি, যেটুকু পেমেন্ট ওরা আরো ডিমান্ড করছিল আমি সেটুকুকে বলিও নি। আমি কি করলাম, স্ক্যানার পাঠাতে বললাম, সেট করে মেরে দিলাম, প্রবলেম সলভ। প্রবলেম সলভ, আমার কাজ হলো সলভ করা। আবার আমি ওকে বলবো, ও বলবে না স্যার এটা না, না স্যার ওটা না, স্যার দরকার কি ভাই? আমার বাচ্চা যদি আমার বাচ্চা, 2টো বাচ্চাকে আমি যদি সলভ করি, একটা ঝামেলাদার বাচ্চা, একটা মিষ্টি বাচ্চা, 2টো বাচ্চার মধ্যে ঝামেলা লেগেছে, বাবা কি চাইবে? বাবা চাইবে এই দুজনেই যাতে সলভ হয়, সলভ করে দিলাম, মিটে গেল ব্যাপারটা শেষ। কুল এটাই থাকতে হবে, যেটা আমি সবাইকে শেখাই, সব বয়সের না একটা বিশেষ বিশেষ ব্যাপার থাকে। যেমন এই বয়সে আমার এইটাই থাকবে, এই বয়সে আমি চিৎকারই করব,
আমিও চিৎকার করেছি, আমিও মারামারি করেছি, আমি তো ধরতাম আর মারতাম। হাতে আমি প্রায় 12 বছর আমি হাতে আংটি পরিনি, আবার এই বুড়ো বয়সে মা পরিয়ে দিয়েছে। মানে আমি ধরে টিকিয়ে দিতাম, কথা হলেই উড়িয়ে দিতাম। এখন তো পইতে পুড়িয়ে বামন হয়ে গেছি। 40 বছর বয়স যখন, তখন এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এসেছি। তারপর থেকে আস্তে 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 এত ছেলে মেয়ের প্রবলেম সলভ করতে 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 আমি যখন তোকে জ্ঞান দেবো, তখন যদি সেটা আমি না মেনটেন করতে পারি, তুমি জ্ঞানটা দেবো কোত্থেকে তোকে? সেটাই তো। আমি এটাই শিক্ষা দিই, এই শিক্ষাটাই আমি সবাইকে দিই, যে যত বেশি তুমি ইগনোর করতে পারবে, তত তোমার গ্রাফ উপরে উঠবে। হ্যাঁ, যত বেশি তুমি ইগনোর করতে পারবে। আর ম্যারাথন রেসের ব্যাপারে জানিস? না 100 মিটার রেসের ব্যাপারে জানিস? 100 মিটার রেস হচ্ছে এই ঘরের এইখান থেকে ওইখানে দৌড়ে যেতে হবে, 100 মিটার রেস, যেটা স্কুলে হয়েছে। ম্যারাথন রেস হচ্ছে 5 কিলোমিটার দৌড়তে হবে, এখান থেকে শ্যামবাজার দৌড়তে হবে। এবার 100টা ছেলে ম্যারাথন রেসে দৌড়লো। সেই ম্যারাথন রেসে একমাত্র আমি সেই মানুষ, আমার সামনে আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি দৌড়চ্ছি শুধু, আমার সামনে কেউ নেই, আপনি একা। আমি একা দৌড়চ্ছি 100 জনের মধ্যে। 100 জন আমাকে ছাড়িয়ে চলে গেছে, আমি দেখতেই পাচ্ছি না তাকে। ঠিক আছে, আমি গড়িয়ার নাকতলা হাই স্কুলে পড়তাম, ক্লাস 8-এ পড়ি তখন, নাকতলা হাই স্কুলে পড়তাম। নাকতলা থেকে টালিগঞ্জ স্টেশন হচ্ছে 5 কিলোমিটার। ওই রাস্তাটা দিয়ে সকালবেলা 7টার সময় র্যালিটা শুরু হয়েছিল। সবাই চলে গেল, আমার কিন্তু একটুও মন খারাপ হয়নি। আমি নর্মাল দৌড়তে যাচ্ছি। 1 কিলোমিটার যাবার পরে আমি দেখতে পেলাম 4 জনকে 5 জনকে, এগোচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, দেখি সবাই দেখি স্লো, আস্তে আস্তে আমি যখন, যেন সিনেমা হলটা বলছি, সিনেমা হলটার নাম, সেই সিনেমা হলটা যখন আমি ক্রস করলাম, রানীকুঠি যখন আমি ক্রস করলাম, তখন আমি দেখলাম যে আমি ইন অ্যান অ্যাভারেজ 60-65 জনকে দেখতে পেয়ে গেছি। তারা তখন স্লো মারছে, আমার কিন্তু তখন এনার্জি টান, আমি ফার্স্ট হলাম। কি করেছিলাম বলতো? কি করেছি? আমি শুরুতে এনার্জি নষ্ট করিনি, স্লোলি। আমি নর্মাল দৌড়েছি। এই শিক্ষাগুলো কোথা থেকে পেয়েছি? ছোটবেলা থেকে। আমি বই পড়াশোনা একদম করতাম না, পড়াশোনায় মানে বই পড়তে ভালো লাগতো না, কিন্তু আমি লাইব্রেরির পর লাইব্রেরি শেষ করে দিয়েছি। এত বই পড়তে ভালোবাসতাম, লাইব্রেরির পর লাইব্রেরি শেষ করে দিয়েছি। ঠিক আছে, আমার মাকে কমপ্লেন করতো, হোস্টেলে থাকতাম আমি, মাকে কমপ্লেন করতো, আপনার ছেলে তো বই পড়ে না। আমার মা বলতো, হ্যাঁ তোর নামে এই কমপ্লেন। আমার বই পড়তে ভালো লাগে না, কিন্তু আমি শুনে মুখস্থ করে ফেলতে পারি। বাট আজও আমার মেমোরি মারাত্মক মেমোরি, আমার পড়াশোনার মেমোরি ভালো না, কিন্তু যেটা আমি শুনে নেবো, দেখে নেবো। আজ অবধি আমার কোনো কিছুতে আমার কোনো ট্রেনিং নেই, কিন্তু আমি আচ্ছা লোককে নাকে দড়ি দিয়ে শিখিয়ে দিতে পারবো। কেন? আমি যে কোনো জিনিসকে প্র্যাকটিক্যালি সেটার মধ্যে ঢুকে যাই, নিজে খাটতে পারি। এখনো 54 বছর বয়সে এখনো আমি মানে প্রচুর খাটতে পারি। মানে আমার বন্ধু বান্ধবরা উল্টে গেছে, আনন্দ করি, হই হুল্লো করি, ফ্যামিলি নিয়ে মজা করি, রাত্রিবেলা বসে রাত্রি 3:30-4টে অবধি খেলা দেখছি, চিৎকার করছি, আমার ছেলের সাথে ফাইট হচ্ছে, ও তোর টিম হেরে গেল, ক্রিকেটে আমরা এখানে বসে চিৎকার চেঁচামেচি করি। সেখানে এটাই হচ্ছে সব থেকে বড় লেসন, আমাকে ভাবতে হবে আমি লং ডিস্টেন্স খেলবো, লংয়ে যাব, অনেক দূরে যাব। সুতরাং যখনই তুমি এগোবে, তখনই তোকে যেমন বলেছিল আরো 4টে শুট করে নিতে পারতে। তুই জীবনে যেটা প্রথম করেছিস সেটা তুই প্রথমেই করেছিলি, যা তুই জীবনে যেটা রিপিট করেছিস সেটা তো কোনোদিন প্রথম করেছিলি, তাই তো? প্রথম করলে প্রথমটা প্রথমের মতনই হবে। বাচ্চাবেলার খাতা যদি খুঁজে পাস, তাহলে দেখবি হাতের লেখাটা কেমন ছিল। আজকের ডেটে তোর হয়তো হাতের লেখাটা দারুণ, বাট তার মানে তো এটা নয় তুমি ক্লাস 5-এ কেউ তোমাকে বলছে তুমি পারবে না। আরে ভাই, আমি 1 থেকে 5-এ তো উঠে গেছি। সাবজেক্ট সেটা, নিজেকে কুল রাখতে হবে, ইগনোর করতে হবে। অনেক ব্যাপার ইগনোর করেছি, গায়ে লাগাইনি কিছু।
কিচ্ছু গায়ে লাগাইনি। তোর যে শান্ত বিহেভিয়ারটা, এটাকে বজায় রাখতে হবে, এটা বজায় রাখতে হবে। আর যখনই রেগে যাবি, দেখি যে কন্ট্রোল করতে পারছি না, 1000 থেকে 1 গুণ, 1000 থেকে 1 গুণ, 1000, 999, 998, 997, 996, 995, গুনতে গুনতে নিচের দিকে আয়। খানিকক্ষণ পরে ভুলে যাবি কি কি নিয়ে রাগ হয়েছিল তোর। রাত্রিবেলা ঘুম না এলেও তাই, রাত্রিবেলা ঘুম না এলেও তাই, যখন মনে হবে যে এবার আমি ঘুমবো, তখন ব্যাক কাউন্টিং কর, হ্যাঁ, এটা আমি অনেকবার ট্রাই করেছি, আমি ঘুমিয়েও পড়েছি। হ্যাঁ, ব্যাক কাউন্টিং কর, আমি ট্রাই করি। মাইন্ড হালকা হবে, রিল্যাক্স ঘুমিয়ে করেও পড়বি। যায়। বাট ছেলেদের নিয়ে আলোচনা করা কিন্তু ছাড়বি না, ছেলেদের নিয়ে আলোচনা করতে হয়, আলোচনা করতে হয়। আমরা শুক্রের প্রফেশনে আছি, আমাদেরকে আলোচনা করতে হবে। কাউকে দেখলে মনে হবে বাহ কি দারুণ দেখতে, আমরা সুস্থ মানুষ তো, আমরা সাবজেক্ট ইজ দ্যাট। এই 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, বুঝতে পারিনি। ভেরি গুড। যাই হোক, আর 10 মিনিট আমাদের কাছে টাইম আছে। অ্যাজ এ মডেল, মেকআপ অর্গানাইজার, নতুন ছেলে মেয়েদের জন্য কোনো মেসেজ তোদের দুজনের, তুই বল। যারা ফ্রেশার মডেল আছো, তো তাদেরকে একটা কথা বলবো, হয়তো ফ্রেশার বলে অনেক কথা শুনতে হবে, তুমি ফ্রেশার, তোমাকে নেব না, তুমি পোজ দিতে পারছো আফটার শ্যুট, আফটার র পিক পাওয়ার পরে অনেকে মেকআপ আর্টিস্ট বলবে, অর্গানাইজার বলবে, তো সেগুলোকে গায়ে না লাগানোই ভালো। তুমি যত নিজেকে আপডেট করবে, তুমি তত উপরে উঠবে। ফার্স্ট শ্যুটে আমার মানে খুব ভালো অভিজ্ঞতা ছিল। তো আমাকে সেই সময় ফটোগ্রাফার টাইম দিত হয়তো আধ ঘন্টা ধরে, তো এখন ওই টাইমটা আমার চলে এসেছে 10 মিনিটে পুরো, মানে 5 মিনিট ফটো, 5 মিনিট ভিডিও। তো মডেলদেরকে একটা কথাই বলবো, যারা এরকম কথা শুনবে মন খারাপ করবে না, এগিয়ে যাবে, প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলেই একদম তরতাজা থাকবে। আর অর্গানাইজার যখন করবে, তখন সেদিনকে ভুল ত্রুটি তো অবশ্যই হবে, কারণ মাথা ঠিক থাকবে না, খুব চাপের বিষয় থাকবে। হয়তো 40 জনের মধ্যে 30 জনের থেকে ভালো পাবে, 10 জনের থেকে খারাপ পাবে, তো ওইটাকে গায়ে না লাগানোই ভালো। আমিও তাই পেয়েছিলাম, আমি ওটাকে গায়ে লাগাই, মানে দেরি সেরে বলেছে গায়ে লাগাতে না। সব থেকে বড় একটা জিনিস শিখিয়ে দিই এটার মধ্যে, সেটা হলো যখন তুই বুঝতে পারবি যে তোর একটা ইভেন্ট করলি, তো ইভেন্ট থেকে বাড়ি ফেরার পরে তোর সব কিছু কাজের পরে তোকে একটা খাতা মেনটেন করতে হবে, তুই আজকে কি কি ভুল করেছিস সেগুলো লিখে ফেল। তুই একমাত্র বুঝবি যদি কোথায় কোথায় গলত ছিল তোর, তুই একমাত্র বুঝতে পারবি, অন্য কেউ বুঝতে পারবে না, তুই শুধু বুঝতে পারবি। সেগুলোকে ঝপঝপ 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 করে লিখে দে, পরের বার এই কাজটা করবো না। আমার ছেলে যখন ক্রিকেট খেলতে যায়, আমি আমার ছেলেকে এটাই বোঝাই যে এইবারে তুই যেটা আউট হয়েছি, পরের বার যেন সেটা না আউট হোস। সাবজেক্ট এটা, সুতরাং এটা মেনটেন করতে হবে আমাদেরকে। তুই? আমি অ্যাজ আ অর্গানাইজার হিসেবে এখনই কিছু বলতে পারবো না। তো আমার ফার্স্ট অর্গানাইজার আছে 26শে জুলাই, তো সেটা এক্সপিরিয়েন্স কেমন হয় না হয় তার উপরে ডিপেন্ড করছে। সবকিছু ভালো হবে। তাও মডেল হিসেবে একটা কথাই বলবো যে মানে আমাকে যেভাবে ডিমোটিভেট করা হয়েছে, আগামী দিনে যারা নতুন উঠবে তাদেরকেও করা হবে, কিন্তু আমার মতন যেন তারা সেটাকে মাইন্ডে না নেয়, বাহ, সেটাকে হয়েছে ও কোনো ব্যাপার না, চিল, আবার করব, আবার বলতে আবার করব, 10 বার করবো, আরে 1 বার তো উঠবো না। তো ওভাবে এগিয়ে যেতে হবে। আর মোটা রোগা এটার কোনো ডিফারেন্স হয় না, নিজে ঠিক থাকলে, নিজে ঠিক মতন ক্যামেরার সামনে ফোটাতে পারলে, নিজের এক্সপ্রেশন দেখাতে পারলে, মোটা রোগা দিয়ে কোনো কথা হয় না। আজকে মোটারা কি সিরিয়াল করছে না, তারা কি মডেল নেই? আরে ইনস্টাগ্রামে দিয়ে একজন খুব মোটা, কি ভালো নাচে, কি মারাত্মক এক্সপ্রেশন, আমি দেখেছি একজন ভিউ। সেদিনকে দেখলাম 13 লাখ কত জানো, 7 ডিজিট তার ভিউ, কি বিশাল মোটা, আর খুব সুন্দর নাচে ও। এ আমি বাপরে, দেখেছি কি আমার expression! একবার ইনস্টাগ্রামে। হ্যাঁ, তো এভাবে নিজেকে এগিয়ে যেতে হবে অ্যাজ আ মডেল হিসেবে। যদি কারো স্বপ্ন থাকে, এগোতে পারছো না বা করতে পারছো না, যে ভয় লাগছে যে যদি না হয়, যদি প্রবলেম হয়, প্রবলেম হবে, লাইফে প্রবলেম আসবে, সেটাকে চিল করে এগিয়ে যেতে হবে। কেউ যদি মোটা বলে কমপ্লেন করে বা খচায় বা মোটা বলে কিছু বলে, তাকে বলতে হবে আমি না সালসা ড্যান্স শিখছি।
আমি সালসা শিখছি, তাই জন্য একটু মোটা হচ্ছি। সালসা দেখেছিস টুক 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 করে ফ্রেশার্স মডেলদের একটা কথা বলবো, তোমরা যখন একটা দুটো শ্যুট করবে তো সেখানে তোমাদেরকে অনেক ভালো প্রপোজালও পাবে, খারাপ প্রপোজালও পাবে, ভুল ভাল অনেক কিছু, তো সেটাতে না কাউন্ট করাই ভালো। হ্যাঁ, শুধু শুটের সময় নয়, এমন অনেক সময় হয় যে ফেসবুক স্ক্রল করতে করতে অনেক শুটের অফার Offer আসে, আসে। সেগুলোতেও ভুলভাল প্রস্তাব থাকে। তো সেগুলো আগে যাচাই করে নেবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কারণ অনেকে আছে না যে অ্যামাউন্টটা না খেয়াল বুঝে না করে করে, অ্যামাউন্টটা অনেক থাকে তো সেই হিসেবে খেয়াল না করে ফ্রেশার্স মডেলদের হুট করে কেউ পেড ওয়ার্ক দেবে না, দেবে না। এটা মাথায় রাখতে হবে। আগে প্যাকেজ শুট করবে, নিজেদের প্যাকেজ শুট না করার ক্ষমতা হলে একটা আউটডোর শুট করলে, কোলাবে শুট করলে, এগুলো করতে করতে যখন প্রোফাইলটা গ্রোথ হবে তখনই অ্যাজ আ প্যাকেজ পাবে। পেড ওয়ার্ক তুমি পাবে। পাবে। তো ওই 5,000 টাকা, 10,000 টাকা বা 3,000 টাকার এই অ্যামাউন্ট, ভেবে নিতে হবে আমি 1,500 টাকার উপরে কাজ করব না। হ্যাঁ, হ্যাঁ 1,500 টাকার উপরে আমার অকাত না। আমি এত বড় মডেলে হয়ে যায়নি আমাকে কেউ 5,000 দেবে, 10,000 দেবে, আমি 1,500 টাকার কাজ করব। ওইগুলো ভালো করে জেনে নিয়ে আর তার ব্যাকগ্রাউন্ড কি আছে, প্রোফাইল কি আছে, সে কি ধরনের শুট করছে, টোটালটা না জেনে নিয়ে কখনো হ্যাঁ করা বা অ্যাকসেপ্ট করা এগুলো যেন না করা হয়। কারণ এখন স্ক্যামিং চারিদিকে হচ্ছে, যেমন ভালো হচ্ছে তেমন খারাপও হচ্ছে। এবার খারাপে একবার পড়ে গেলে তখন নিজের ক্ষতি হয়ে যাবে, একদম। হচ্ছে মেন ব্যাপার। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে, 1:30 বাজে, পুরো 1.5 ঘন্টা কোথা দিকে চলে গেল বল। হ্যাঁ, সবাইকে একটা লাস্ট অনুরোধ করছি, সেটা হলো ইনস্টাগ্রাম, ফেসবুক, নিজের ফোনে কোনো আনকমন নাম্বার থেকে ফোন এলে চেষ্টা করবে 99% না ধরার। আর আরেকটা হলো, কেউ কোনো লিংক পাঠালে কোনোভাবেই সেই লিংকে ক্লিক করবে না। লাস্ট আজকে এই মুহূর্ত অবধি, মানে 1 ঘন্টা আগে অবধি আমার কাছে প্রায় 74, মানে 26 থেকে সকালবেলা আজকে শুধুমাত্র 50 জন কমপ্লেন করেছে, তাদের প্রোফাইল হ্যাক হয়ে গেছে, ফোন হ্যাক হয়ে গেছে। সুতরাং শেষ করার আগে এটাই অনুরোধ থাকলো, আবার দেখা হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার। শোনাই, শুভরাত্রি। শুভরাত্রি।